আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে একটু বলবেন যে হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আমরা এই কিছুক্ষণের ভিতরে আমরা ক্লাস শুরু করে দিব। আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রাখা হলো। হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে। আপনাদের বেশিক্ষণ আর কষ্ট দিব না। আমরা খুব দ্রুতই আপনাদের পড়ালেখার বেশি সমস্যা নিব না, বেশিক্ষণ সময় নিব না, আপনাদের খুব দ্রুত শেষ করে দিব। তাহলে দেখেন, আজকে আমাদের টপিক হচ্ছে P11 বা জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো প্রথমেই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তার মানে আমাদের যে শাখায় সাধারণত আমাদের পড়ছিলাম না যে জ্যামিতি পদার্থবিজ্ঞানের শাখা কয়টা, 10টা না 12টা? তো মানে এগুলা জানি না কয়টা পড়ছিলাম। দু একটা নাম বলেন তো, রেসপন্স করেন দ্রুত, আপনাদের সাথে একটু ইন্টারাকশনটা করে নিই। বলেন। হ্যাঁ, ক্লিয়ার একদম। আচ্ছা, আমরা পদার্থবিজ্ঞানের শাখা পড়ছিলাম না? অনেকগুলো শাখার ভিতরে আমাদের আলোক বিজ্ঞান ছিল না? তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা সাধারণত আলো নিয়ে আলোচনা করি সেটাকে আলোক বিজ্ঞান বলে। আলোক বিজ্ঞান দুই প্রকার, একটা জ্যামিতিক্যাল আর একটা হচ্ছে ভৌত। ভৌত মানে ভৌত প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। এখানে জাস্ট আমরা আলোক বিজ্ঞান নিয়ে কিছু মানে আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান বলতে সরল সোজা কিছু বৈশিষ্ট্য, প্রতিফলন, প্রতিসরণ, সোজা মানে ক্লিয়ার কাট, মানে সিম্পল টাইপের কিছু আলোর বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা সাধারণত এখানে আলোচনা করব। তাহলে আলোক বিজ্ঞান, যাদের আনমিউট করেছে ফারহানা ইয়াসমিন দিনা, একটু নিজ দায়িত্বে আনমিউট করবেন, ঠিক আছে? আপনাদের কথা শোনা গেলে এখানে একটু সমস্যা হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের আলোক বিজ্ঞান কয় প্রকার? আমাদের আলোক বিজ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটা কি ভৌত আলোক বিজ্ঞান। তাহলে জ্যামিতিক বললাম, এই কথাটা অলরেডি এতক্ষণ বলে ফেলছি। আপনারা সবাই অবশ্যই বই নিয়ে বসবেন। আমরা এখানে আপনার স্ক্রিনে যেটা দাগানো দেখবেন সেটা দাগাই নেবেন, যেটা লিখে দিব লিখে নিবেন, যেখানে ট্রু ফলস লিখে দিব ট্রু ফলস টাইপের কথাটা লিখে নিবেন। যেখানে বলবো যে হ্যাঁ না, এখানে মেডিকেল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এটা খুব ভালনারেবল একটা টপিক, এখান থেকে প্রশ্ন খুবই আসে, সেভাবে যে যে কথাগুলো বলবো একটু লিখে নিবেন। তাহলে আপনাদের জন্য পরবর্তীতে ইজি হবে। আর এখানে এটা তো যেহেতু অফলাইন ক্লাস না, আপনাদের জন্য কোথায় লেখাটা কি আছে, কোথায় কি লিখতেছে, এটা আপনাদের জন্য বুঝতে একটু ইজি হবে। ঠিক আছে? তাহলে আসেন আমরা শুরু করি আমাদের টপিক 6.1। আর অবশ্যই সবাই আমাদের আমির স্যারের যে বইটা আছে, অবশ্যই আমির স্যারের বইটা নিয়ে আমরা একটু বসবো। আর এক্সট্রা কিছু ইনফরমেশন থাকলে বলে দিব, কিছু ম্যাথ আছে বলবো। এখানে সবকিছু আমরা এখানে করব, তবে আপনারা অবশ্যই আমির স্যারের বইটা অবশ্যই নিয়ে বসবেন। আচ্ছা দেখেন, ফার্মাটের নীতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমির ইসাক একই কথা। আমির ইসাক কেউ আমির বলে, কেউ ইসাক বলে। হ্যাঁ, ইসাক স্যারের বই, নিশাত আহমেদ ইসহাক স্যারের বই। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন, ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি ওই কি বলছিল যে একটা বিন্দু থেকে, সোজা বাংলা আমরা যে বাংলা ভাষায় বলি, যে একটা আলোকের উৎস থেকে এক জায়গায় আলো যাচ্ছে। ধরেন একটু স্ক্রিনের দিকে তাকান, এখান থেকে আমরা একটা আলো, আলো এই উৎস থেকে আলো আসতেছে, ও এখানে আসতেছে, এটা তার একটা পর্দা। দেখেন শুরুতেই কি বলছে, এখানে খেয়াল করেন। প্রথমে কত সালে দিছিল? 1650 খ্রিস্টাব্দে পিয়ারে ফার্মার দিছিল। কি বলছিল? যে যখন কোন আলোক রশ্মি প্রতিফলিত প্রতিসরিত সূত্র মেনে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রসারিত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। প্রতিফলিত হোক আর প্রতিসরিত হোক, তা সর্বদা একটা ক্ষুদ্রতম পথ, মানে সে এমন ভাবে প্রতিসরিত হবে, তার অতিক্রান্ত বা এমন ভাবে প্রতিফলিত হবে যাতে তার অতিক্রান্ত দূরত্বটা সর্ব, আচ্ছা ঠিক আছে, আমরা এক্সট্রা কথা না বলি, আমি রিসার্চ স্যারের বই সেম বলে দিছি অলরেডি। ঠিক আছে, এটা একই বই। যদি প্রশ্ন করার থাকে তাহলে বলবেন, আর যদি কখনো সমস্যা হয় তাহলে বলবেন। এছাড়া যদি যখন কোশ্চেন করবো তখন অ্যান্সার দিবেন। এছাড়া এক্সট্রা কোনো কথা বলার দরকার নাই। ইনবক্সে ডিসপ্লে সামনে আমাদের ল্যাপটপের ক্যামেরাটা ইয়াতে চলে আসে স্ক্রিনে, তখন একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবো, আশা করি সহযোগিতা করবেন। তাহলে আমাদের ক্লাসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমরা যত দ্রুত পারবো শেষ করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিয়ারে ফার্মার দিছিল কি, যার যখন সে দেখেন, যখন সে প্রতিফলিত হয় বা প্রতিসরিত হয়, যখন সে প্রতিফলিত হয় বা প্রতিসরিত হয়, সে সর্বদা ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। এটাকে সাধারণত কে বলছিল? ফার্মাট বলছে। এটাকে ফার্মাটের নীতি বলা হয়। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা এখানে কয়টা জিনিস পাইলাম? এখানে জিনিস পাইলাম আমরা কত সালে, যদিও এটা লেস ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। তাও আমরা এখান থেকে জাস্ট তাও স্মরণ রাখবো। এইটা আর হুকের সূত্রটা কত সালে দেওয়া হয়েছিল? 1678 সালে দেওয়া হয়েছিল। এই দুইটা সাল একটু মনে করেন যে কোনো কন্ট্রোভার্সি নাই, এই জন্য এই সাল দুইটা একটু ইম্পর্টেন্ট। তাহলে এটা এখান থেকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন এই যে আলোটা বলবে যে কোন রশ্মি প্রতিফলন প্রতিসরণের সূত্র মেনে সমতল পৃষ্ঠে প্রতিষ্ঠিত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। এই সূত্রটা কে দিছিল? এই সূত্র
সূত্রটা কে দিছিল? এই সূত্রটা ফার্মাট, বা এটা একটা নীতি, ফার্মাটের এটার নাম যে ফার্মাটের নীতি, এটাই আমাদের জানতে হবে। কত সালে দিছিল? এটা। তাহলে এ পর্যন্ত আমাদের হইল। আচ্ছা, এবার আসেন যে এই ফার্মাটের নীতিটা ই করে আমরা কি কি জিনিস ব্যাখ্যা করতে পারি। খুবই 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 ইম্পর্টেন্ট যে জিনিস এটা, যে আলোর সরলরৈখিক গতি, একটু যদি খেয়াল করেন আমি অন্য কালার দিয়ে মার্ক করি, আলোর সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র, এই কয়টা জিনিস প্রতিপাদন করা যায়। তাহলে প্রশ্নটা কি আসবে, যে ফার্মাটের নীতির সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না, বা নিচের কোনটি প্রতিপাদন করা যায় না, এই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার আসেন এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়বো, এই যে আলোক পথ সমান কি, আপনার শুধু মাধ্যমের প্রতিসরণকের সাথে যদি মাধ্যমে, যে মাধ্যমে একটা আলো যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমে আলোটা কত দূর গেল সেই জিনিসটা যদি আমরা গুণ করি সেটাকে আমরা আলোক পথ বলি। তাহলে এই জিনিসটা বলে দিবে, বলে দিয়ে এভাবে সমান সমান দিয়ে বলবে যে এটা সমান কি, ক নাম্বারে দিবে আলোক পথ, তারপরে মনে করেন যে আর অনেক কিছু দিল, এইভাবে আপনার হচ্ছে কিন্তু অ্যান্সার হবে আমাদের আলোক পথ। তাহলে হচ্ছে এইভাবে এই জিনিসটা আমরা একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, শেষ আমাদের এখানে। ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্রাবলী ওরা প্রমাণ করছে, অনেক কিছু প্রমাণ করছে। ফিজিক্স আমাদের এইখানেই মজা, ফিজিক্সে আমরা কিভাবে প্রমাণ করছে, কি প্রুফ করে, আমার মতো এইভাবে কেটে দিতে পারেন আপনারা। মোটামুটি এগুলো জানেন, তাও আপনাদের সাথে একবার রিপিট করছি, মানে আপনাদের সাথে একটু মানে অনেকদিন ধরে হয়তো পড়তে জানেন জিনিসগুলো, অনেকদিন ধরে পড়তে বসেন নাই, আপনাদের মাথায় জাস্ট ঢুকাই দিচ্ছি জিনিসটা, এটাই আর কি। আপনারা আমাদের থেকে বেশি জানেন, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে ফিজিক্স পড়ার মজা এটাই, যে আমাদের আসলে কোনো প্রুফ করতে হয় না, কি প্রুফ করছে এটা দরকার, কিন্তু আমরা কিন্তু এগুলোও পড়বো না। যার প্রতিফলনের সূত্র কয়টা, প্রতিসরণের সূত্র কয়টা, এই দুইটা জিনিস জানতে পারলে আমাদের 6.1.2 শেষ। যদিও এখান থেকে প্রশ্ন আসেনি কখনো, তাও বা আসার সম্ভাবনা খুব একটা নাই, তারপর আমরা জিনিসগুলো জেনে যাবো। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র দিছে একটা, একটা দিছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র এবং প্রতিসরণের প্রথম সূত্র একটাই। তাহলে প্রথম আমি বলছি প্রতিফলন, প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা। প্রতিসরণের সূত্র কয়টা? দুইটা। তার ভিতর প্রথম সূত্রটা কমন, যে আপাতিত রশ্মি, এই যে একটা এখানে খেয়াল করেন, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব মাধ্যমের একই বিন্দুতে অবস্থান করে, এটা প্রতিফলনের প্রথম সূত্র। যদি বলা হয় প্রতিসরণের প্রথম সূত্রটা কি, তাহলে আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভব তলে যে অঙ্কিত বিভব তলের উপর যে লম্বটা, এটা একই বিন্দুতে অবস্থান করে, এটা প্রতিসরণের প্রথম সূত্র। মানে একই বিন্দুতে অবস্থান করা মানে প্রতিফলন প্রতিসরণ দুইটারই প্রথম সূত্র। কিন্তু দ্বিতীয় সূত্রটাতে একটু ডিফারেন্স আছে প্রতিফলন আর প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে দেখেন প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, এই যে কোণটা হলো এটা, দেখেন একটু, এই যে আপাতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইন কি বলছে, যে এটা একটা সমান বা ধ্রুব সংখ্যা, এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আপাতন কোণের সাইন সমান প্রতিফলন কোণের সাইন, এটা এটা একটা ধ্রুব সংখ্যা, বা এই দুটার সমানুপাতিকটা বা সমান। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা কি? প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে একজোড়া নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা। এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, বা কি বলা হয় এটাকে, স্নেলের সূত্র বলা হয়। আমরা এসএসসি তে পড়ছিলাম যে আলোকের সূত্র প্রদান করেন কে, জার্মান বিজ্ঞানী স্নেল, পড়ছিলাম না এটা, এটা পড়ছিলাম, ওইটা এখানে বলছে। তাহলে এই যে একজোড়া নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, এই জিনিসটাকে আমরা কি বলি, ওই মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই ধ্রুব সংখ্যাটাই মাধ্যম দুইটার সাপেক্ষে তাদের সাধারণত প্রতিসরাঙ্ক বলা হয় বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে হইলো না, প্রতিফলন প্রতিসরণের সূত্র কয়টা, প্রথম সূত্রটা কমন, দ্বিতীয় সূত্রটা একটা আপাতন কোণের সাইন আর দ্বিতীয় কোণের প্রতিফলন কোণের সাইন সমান, আর এটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে আমাদের পড়াপড়ি শেষ, আমরা মোটামুটি এখান থেকে যা যা পড়তে হয় মোটামুটি পড়ে ফেলছি। এবার আসেন গোলীয় তলে প্রতিফলন, আমাদের এখান থেকে কিছুই লাগবে না, এই টপিকটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, এটা আমরা স্কিপ করবো। জাস্ট এইখান থেকে এই জিনিসটা জেনে নিব যে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এই সূত্রটার নাম কি? এই সূত্রটার নাম হচ্ছে ফোকাস দূরত্বের সমীকরণ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটার নাম কি?
ফোকাস দূরত্বের সমীকরণ। এবং লেন্স তৈরি করার কাজে এটা ব্যবহার করা হয় বলে কি বলা হয়, লেন্স প্রস্তুতকারকের সমীকরণও বলা হয়। তাহলে এই সূত্রটা রিলেটেড কয়টা ইনফরমেশন স্মরণ রাখবো, এটাকে যদি বলা হয় এই সূত্রটার ক্ষেত্রে নিচের কোনটি ভুল, তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্বের সমীকরণ, এটা লেন্স তৈরির কাজে ব্যবহার করা হয়, এটাকে যেহেতু লেন্স তৈরির কাজে ব্যবহার করা হয় এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে লেন্স প্রস্তুতকরণের সমীকরণও বলা হয়। এবার আসেন সূত্রটাতে কোন জিনিসটা কি মিন করে। এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এটা সবাই জানি, ফোকাস দূরত্ব এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এবার মিউটা কি, এটা হচ্ছে কি প্রতিসরণাঙ্ক, সবাই জানি। এখন আর ওয়ানটা সমান কি, আর টু সমান কি। এখন দুইটা দর্পণ দিয়ে আমরা যদি দুইটা উত্তল দর্পণ দিয়ে একটা লেন্স তৈরি করি তাহলে লেন্সটা হবে উত্তল লেন্স, ঠিক আছে। তাহলে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি, কোন একটা লেন্স যে বৃত্তের বৃত্তচাপ বা যে বৃত্তের অংশ সেটার ব্যাসার্ধটাই হচ্ছে ওইটার বক্রতার ব্যাসার্ধ। এখন যদি আমরা প্রথমটার ক্ষেত্রে ধরি আর ওয়ান, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে আর টু। তাহলে আর ওয়ান হচ্ছে প্রথম দর্পণের বক্রতার ব্যাসার্ধ একটা লেন্সের, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বিশের বক্রতার ব্যাসার্ধ। তাহলে 1/r1 - 1/r2, জাস্ট আমরা এই জিনিসটা এখান থেকে জেনে নিব। তাহলে একে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বলা হয়, ফোকাস দূরত্বের সমীকরণ বলা হয়। এবং এটা কিসের মাধ্যমে নির্ধারিত হয়, এটি লেন্সের মাধ্যম, লেন্সের মাধ্যম, বেষ্টনকারী মাধ্যম এবং লেন্স দুটির তলের বক্রতার ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত। এই যে এইখানেই বলছে, এই যে দেখেন কি বলা হয়েছে, এটি লেন্সের মাধ্যম, ফোকাস দূরত্বের মাধ্যম এবং দুটি বক্রতার তলে ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত হয়। এইখানেই বলে দিয়েছে কি কি দ্বারা নির্ধারিত হয়, মাধ্যম এবং তাদের বক্রতার ব্যাসার্ধ দুইটা, এখানেই কিন্তু কথাটা বলা আছে। তাহলে হয়ে গেল আমাদের। এবার চলে আসেন এই 1 নাম্বার অঙ্কটা, এখান থেকে এই অধ্যায় থেকে যদি কোনো সময় ম্যাথ আসছিল, এটাই আসছিল বা আসবে, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। যদি এখান থেকে ম্যাথ আসে অধ্যায় থেকে এটা, আর সামনে আরেকটা আছে, এই অধ্যায় থেকে মোটের উপর আমরা 2 থেকে 3টা ম্যাথ করব। আমাদের অনেক এই অধ্যায়ের একটা জিনিস হচ্ছে যে এই অধ্যায় থেকে আমাদের এই মনে করেন অনেক বড় বড় কথাগুলো হয় সাধারণত, আপনি ভাববেন যে আসলে অনেক বড় বড় এত বড় একটা রচনা লিখে দিছে, চিন্তা করবেন না। দেখার সাথে সাথে দেখেন, জাস্ট একটা কথা স্মরণ রাখবো, এইটা আমরা মুখস্থ রাখবো। ওরা দেখাইতে বলছে কিন্তু এটা আমরা এমসিকিউ হিসাবে স্মরণ রাখবো যে পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বাইরেতে ফোকাস দূরত্বের কত গুণ, 4 গুণ, শেষ। আরেকটা স্মরণ রাখবো যে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসংখ্য কত, এটা একটু স্মরণ রাখবো। কাচ লিখে রাখেন, কাচ হচ্ছে 1.5 আর পানি হচ্ছে 1.33 বা 4/3, এই জিনিসটা আমরা হচ্ছে স্মরণ রাখবো। এবার আসেন, এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউ হিসেবেও কাজে লাগবে, এমসিকিউ হিসেবেও কিন্তু আমাদের এটা কাজে লাগতে পারে, তাও এই 2টা জিনিস আমরা কখনোই ভুলবো না। এবার আসেন আমাদের বলা হয়েছে যদি লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার করা হয় তাহলে পানিতে ফোকাস দূরত্ব কত। এখন আপনাদের কাছে কথা হচ্ছে পানিতে ফোকাস দূরত্ব কত আর পানিতে ফোকাস দূরত্বের পরিবর্তন কত, পানিতে ফোকাস দূরত্ব কত আর পানিতে ফোকাস দূরত্বের পরিবর্তনটা কত, এই 2টা কথার মধ্যে আসমান জমিন তফাৎ। দেখেন এখন আসেন ম্যাথে আসে, এই 2টা জিনিস খেয়াল করেন যে ফোকাস দূরত্বটা কত আর ফোকাস দূরত্বের পরিবর্তন কত, এই কথাটার ভিতরে এমসিকিউ অ্যান্সারটা ঘুরে যায়। দেখেন বলছে যে পানিতে ফোকাস দূরত্ব অলওয়েজ 4 গুণ হয়ে যায়, তাহলে বায়ুতে তার ফোকাস দূরত্ব যদি 60 সেন্টিমিটার হয়, পানিতে তাহলে কত হবে, 60 × 4 সেন্টিমিটার সমান কত হলো। অত কিছু ইনফরমেশন দিচ্ছে আমাদের দরকার নেই, খালি 4 গুণ হচ্ছে এটাই দরকার, 240 সেন্টিমিটার। তাহলে এই উত্তরটা আমরা পাই গেলাম যে পানিতে ফোকাস দূরত্ব কত। যদি বলে পানিতে ফোকাস দূরত্বের পরিবর্তন কত, আপনারা এখন অ্যান্সার করবেন, যারা ঘুমাননি অ্যান্সার করেন। হ্যাঁ ভাই আমরা ঘুমাইনি, এখনো বেঁচে আছি আপনাদের মাঝে। এত প্রতিকূল পরিবেশে আপনারা ক্লাস করতেছেন, কোটা আন্দোলন, আমরা আন্দোলন রেখে আসছি আপনাদের পড়াইতে, একটু দ্রুত রেসপন্স নেই, এখনো কোনো রেসপন্স নাই, তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা হাত পা ছেড়ে দিয়ে ডিসপ্লে সামনে দিয়ে, অথবা 180 একজন বলছে, 180, আর কেউ আছেন 180-র পক্ষে, একজনে কি ক্লাস করতেছেন নাকি সবাই স্ক্রিনটা পপ আপ করে দিয়ে ফেসবুক স্ক্রল করতেছেন, কোনটা? আচ্ছা সুমাইয়া আক্তার, বাঁধন আর সাদিক 2জন অ্যান্সার দিছে, আর কেউ? নিশাত আহমেদ, ঠিক আছে। আর আর কেউ অ্যান্সার করবে না বলছে ভাই, লিমা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার রেসপন্স ভালো আসতেছে। এস ভি শুভ, ওকে, আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারতেছি আপনারা সবাই ক্লাসে আছেন, ঘুমাননি এখনো, বা মোবাইলটা পপ আপ, স্ক্রিনটা পপ আপ করে দিয়ে আপনি হচ্ছে কি ওই যে কোটা আন্দোলনের কোনো নিউজ দেখতেছেন, ঠিক আছে।
তাহলে দেখেন পরিবর্তন হলে আমাদের 240 থেকে কত বিয়োগ করতে হবে, 60 বিয়োগ করতে হবে। এই জিনিসটা বুঝছেন না সবাই? আচ্ছা ঠিক আছে। আর এই যে এই কথাটা এখানে লেখা আছে যে পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের কত গুণ, 4 গুণ। এটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমরা পানি থেকে বায়ুতে নিয়ে আসি তাহলে ওটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, ধরেন আমরা পাইলাম 240, এটাকে আমরা তখন 4 দিয়ে ভাগ দিয়ে দিব। যদি বায়ু থেকে পানিতে বলে, পানি থেকে বায়ুতে বলে, অথবা বায়ু থেকে পানি, কোনটা বলছে একটু খেয়াল করবো। আরেকটা হচ্ছে পরিবর্তন বলছে নাকি দূরত্ব কত, কোনটা বলছে, এই জিনিসটা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে মোটামুটি হয়ে গেছে। এবার চলে আসেন মধ্যখানে অনেক কিছু প্র্যাকটিক্যাল টেকনিক্যাল দিছি, আমরা কিছুই পড়বো না। একদম চলে আসেন হচ্ছে আপনারা কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞাতে চলে আসেন। মধ্যখানে যা আছে আল্লাহর ওয়াস্তে সবকিছু বাদ দিয়ে দেন। এবার আসেন আলোর প্রতিসরণ জিনিসটা কি। আলোর প্রতিসরণ সোজা বাংলায় যদি বলি, একটা মাধ্যমে দুই মাধ্যমের মিলে একটা আলো আসলো, একটা আলো আসলো, আসার পর সে যদি ওই মাধ্যমেই ফিরে যায়, আসার পর সে যদি ওই মাধ্যমেই ফিরে যায়, তাহলে এটাকে বলবো আমরা প্রতিসরণ। যদি অন্য মাধ্যমে ফিরে যায় বা অন্য একটা মাধ্যমে পাস হয়ে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসরণ। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার কনসেপ্ট লাগতে হবে, কোনটা রিফ্রাকশন আর কোনটা রিফ্লেকশন। এই ইংলিশ টার্মটা আমাদের লাগবে। রিফ্রাকশন মানে হচ্ছে প্রতিসরণ, আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। এবার চলে আসেন আমাদের এখানে বিম্ব রিলেটেড দুইটা জিনিস লাগবে। বিম্ব কি, বিম্ব যদি আমরা বলি যে ছবি, সাধারণভাবে জানি ইমেজ, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা পদার্থের ভাষায় বিম্ব বলতে বোঝায় কোনো বিন্দু থেকে একটা আলোক রশ্মি নিশ্চিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো দ্বিতীয় বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটাকে আমরা প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। এবার আসেন বিম্ব দুই প্রকার, একটা হচ্ছে বিম্ব কত প্রকার, বিম্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। এই দুইটা জিনিস বৈশিষ্ট্যটা আমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে। দেখেন এই বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, অবতল এবং উত্তল লেন্স এই দুই বিম্বে গঠিত হয়। দেখেন এখানে 3 স্টার দিয়ে রাখছি। তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে যে বাস্তব বিম্বের বৈশিষ্ট্য এখানে তার বাস্তব, যেহেতু যেটা জিনিস বাস্তব সেটা আমরা অবশ্যই কি করতে পারবো, অবশ্যই চোখ দিয়ে দেখতে পারবো, অবশ্যই পর্দায় ফেলতে পারবো, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কোথায় তৈরি হয় এইটা নিয়ে আমাদের কনফিউশন হয়ে যায়। এটা হচ্ছে অবতল দর্পণ আর উত্তল লেন্স এরকম ভাবে হয়ে যায়, আপনার কনফিউশন করে দেওয়া হয় যে অবতল লেন্স উত্তল দর্পণ, তখন আপনি কনফিউশন হয়ে যাবেন। ঠিক আছে, এবার আসেন তাহলে অবাস্তব বিন্দু তার উল্টা হবে। অবাস্তব বিম্বে কি বলছে, সব রকম দর্পণ লেন্স তো তৈরি হয় এবং এই বিম্ব চোখে দেখা যায় না, কিন্তু পর্দাও চোখে দেখা যায়। এরকম দিয়ে না, ওটা যেহেতু চোখে দেখা যায় এটা চোখে দেখা যাবে না, এরকম করা যাবে না। এটা কিন্তু চোখে দেখা যায়, কারণ আপনি বাস্তব বাস্তব বিম্ব মানে একটা কোনো বিন্দুতে মিলিত, কোনো বিন্দু থেকে অপরাশিত হয়ে আসতেছে এটা তো দেখতে পাচ্ছেন। অতএব বাস্তব বিম্ব, দেখেন এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, অনেকে এই জায়গাটা স্কিপ করে যায়। দেখেন আপনি খেয়াল করেন প্রশ্নটা খুবই চ্যালেঞ্জিং কিন্তু মানে আপনাদের জন্য। কি হয় যে এই বিম্ব বাস্তব বাস্তব ডিফারেন্সের ভিতরে বলছে যে এই বিম্ব চোখে দেখা যায়, এটাও দেখা যায়, এটাও দেখা যায়, ওটা পর্দায় ফেলা যায়, এটা যায় না। ওটা অবতল দর্পণ এবং উত্তল লেন্স, এটা সব রকম দর্পণ লেন্স, শেষ। এটা আর প্রতিসরাঙ্ক তো আমরা জানি, প্রতিসরাঙ্ক কি, একটা মাধ্যম যখন আরেকটা মাধ্যমে যায়, যে আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা প্রতিসংখ্যা বলে। আপেক্ষিক একটা প্রতিসংখ্যা দুই প্রকার, একটা আপেক্ষিক, একটা পরম। আপেক্ষিক মানে একটা মাধ্যমের সাথে, আপেক্ষিক কথার কনসেপ্ট অলওয়েজ, আপেক্ষিক কথা মানে কোনো একটা সাথে তুলনা করা হয়েছে, মানে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আমাদের এ পর্যন্ত হয়ে গেল, এটা আমরা পারবো আশা করি। লেন্স কি, দুইটা দর্পণ বা দুইটা দর্পণ দিয়ে হচ্ছে স্বচ্ছ, সব কি বলছে, বেলনাকৃতি একটি সমতল সীমাবদ্ধ কোন প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দরকার নাই, এটা আমাদের ডেফিনিশন, কখনো আমাদের বলবে না যে ভাই তুই বা বোন তুই ক নাম্বার ফাঁকা আছে তুই এখানে লেন্সের ডেফিনিশন লেখ, এরকম আমাদের কখনোই বলবে না। ঠিক আছে, তাহলে জাস্ট উত্তল লেন্স সম্পর্কে একটা কথা স্মরণ রাখবো, জানি আমরা এই কথা একদম খুবই দুধবার টাইপের কথাবার্তা, পানির মতো সোজা কথাবার্তা। উত্তল লেন্স, এখন উত্তল লেন্স মানে হচ্ছে দুইটা উত্তল দর্পণ দিয়ে তৈরি হবে উত্তল লেন্স, তাহলে দুই প্রান্ত চিকন মধ্যটা মোটা। অবতল দর্পণের কি হবে, অবতল লেন্সের কি হবে, দুই প্রান্ত হবে মোটা, মধ্যের প্রান্তটা হবে চিকন। তাহলে এ হয়ে গেল, উত্তল লেন্স হয়ে গেল, অবতল লেন্স হয়ে গেল। আমাদের এটা একটু জাস্ট খেয়াল রাখবো যে কার মানে কোনটা চিকন কোনটা মোটা, জাস্ট এখান থেকে এখন আমরা সবকিছু মোটামুটি জানি যে কোনটা আমাদের প্রধান অক্ষ, কোনটা ফোকাস, কোনটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, এটা কোনটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটাকে বলা হয় একটা বৃত্তচাপ।
তাহলে এইগুলা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, প্রধান ছেদ, এগুলো আমরা মোটামুটি করে নিব। প্রধান তল মানে প্রধান অক্ষ বরাবর আঙ্কিত তলকে প্রধান তল বলা হয়। এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের এখান থেকে দরকার হচ্ছে উন্মেষ কথাটা। উন্মেষ কথাটা হচ্ছে বক্রতার কেন্দ্রে যে বলিকীয় দর্পণ প্রধান ছেদ যে কোণ উৎপন্ন করে তাকে দর্পণের উন্মেষ বলে। এখানে একটা জিনিস, এইটা একটা দর্পণ যেই বৃত্তের অংশ, একটা দর্পণ যেই বৃত্তের অংশ, সেটা ওই চাপ প্লাস ওইটাকে আমরা চাপ বলি না, এটা ধরে এম আর এম প্রাইম, এম এ এম প্রাইম, এম এম এ এম প্রাইম, এটা কি? এটা হচ্ছে একটা চাপ। এটা নিশ্চয়ই কোনো একটা বৃত্তের অংশ, এবং যে বৃত্তের অংশ সেটার একটা ব্যাসার্ধ আছে। এই দুইটার অনুপাতটাকে আমি যদি এভাবে বলি যে এম এ এম প্রাইম বাই আর, এটা একটা আমাদের এখানে উন্মেষ। দুইটার অনুপাতটাকে আমরা কি বলি? উন্মেষ বলি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডেন্টাল আসা প্রশ্ন, মেডিকেল আসা প্রশ্ন, কত ডিগ্রি? সাধারণত 10 ডিগ্রি অপেক্ষা কম হলে আমরা সেটাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়। কোথাও মনে হয় 6 দেওয়া আছে, কোথাও 8 দেওয়া আছে, দরকার নাই, আমরা এটা 10এই স্মরণ রাখবো। ঠিক আছে, আমরা আমি স্যার এই ক্ষেত্রে আমি স্যার বইটাই ফলো করব। তাহলে হয়ে গেল আমাদের এখানে লেন্সটা এরকম, বক্রতার ব্যাসার্ধ প্রদান করে, যেগুলো জাস্ট একটু রিডিং দিয়ে নেবেন। ঠিক আছে, এবার চলে আসেন প্রতিসরাঙ্ক আলোর বেগ। এই জিনিসটা একটু আমাদের লাগবে। দেখেন এখানে পড়ার কিছুই নাই, আপনাকে ম্যাথ দিয়ে দিতে পারে। দেখেন যখন মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিভাবে নির্ণয় করি, যদি একটা মাধ্যমের সাপেক্ষে, এটা একটু ভালো করে খেয়াল করেন, যদি একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি আলোর বেগ দিয়ে করি, তাহলে যার সাপেক্ষে এটা হচ্ছে যার সাপেক্ষে নির্ণয় করতেছি, এটা হচ্ছে যার নির্ণয় করতেছি, এই জিনিসগুলো আমরা বুঝি। ঠিক আছে, এটা হচ্ছে যার সাপেক্ষে, এটা হচ্ছে যার নির্ণয় করতেছি, যার সাপেক্ষে যার নির্ণয় করতেছি। তাহলে যদি আলোর বেগ দিয়ে হয়, তাহলে যার সাপেক্ষে নির্ণয় করতেছি তাকে উপরে দিব, আর যাকে যার নির্ণয় করতেছি তাকে নিচে দিব। যদি যদি এটা আমরা প্রতিসরণাঙ্ক দিয়ে নির্ণয় করি, তাহলে উপরে যার নির্ণয় করতেছি সে উপরে যাবে, আর যার সাপেক্ষে নির্ণয় করতেছি সে কি হবে? সে আমাদের নিচে চলে যাবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের একটু, আলোর বেগ দিয়ে কে উপরে যাবে আর প্রতিসঙ্গ দিয়ে কে উপরে যাবে, এই জিনিসটা আমাদের স্মরণ রাখতে হবে একটু। এবার চলে আসেন এই তিনটার মান ওয়ান, জাস্ট মুখস্থ রাখবো। এটা আমরা একটু খেয়াল করেন, দেখেন কি বলছে, এই যে এটাই কিন্তু নির্ণয় করা যায় যে এ মাইক্রো 20 মিউ, তারপর হচ্ছে ইন্টু বি সি ইন্টু সি মিউ এ। এটা হচ্ছে আমরা যদি এভাবে দিয়ে দিই, উপরে কে যাবে? মিউ বি বাই মিউ এ ইন্টু মিউ সি বাই মিউ বি ইন্টু মিউ এ বাই মিউ সি। সবকিছু কাটা যাবে, সবকিছু কাটা যাচ্ছে, আমাদের মান থাকতেছে। এই জিনিসটা, এই তিনটা জিনিস এখানে আমাদের একটু মানে লাগবে। আচ্ছা, আপনাদের ওখানে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন তো, একটু প্লিজ তাড়াতাড়ি। জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার চলে আসেন আমাদের 6.2, এই যে গাণিতিক ম্যাথ। আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের ধন্যবাদ অনেক। ঠিক আছে, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আচ্ছা, এবার আসেন, এই ম্যাথটা আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ, এবং খুব ভালোভাবে আমরা এটা একটু খেয়াল করবো। দেখেন এখানে অনেক কিছু কথা বলছে। আমাদের যেমন পরীক্ষার হলে এত সময় থাকবে না, আমরা ওই যে বললাম না, কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, পানির প্রতিসরাঙ্ক 4/3/1.33। তাহলে পানিতে আলোর বেগ হলে কাচে আলোর বেগ কত, আমরা খালি জাস্ট দেখবো, সুন্দর করে দেখে নিব, যে হচ্ছে কুচি করে দেখে নিব যে কার বেগ চাইছে, কার বেগ চাইছে, কোথায় বেগ চাইছে, কার মাধ্যমে বেগ চাইছে, কাছে চাইছে। আচ্ছা, আমরা তো জানি সাধারণ আমরা তো জানি সাধারণ আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে কাছে চাইছে তো, হ্যাঁ, কাছের প্রতিসরাঙ্ক কত? 1.5, 1.5 দিয়ে ভাগ দিয়ে দিব, দরকার নাই, আমাদের 2 × 10⁸ মিটার পার সেকেন্ড চলে আসলো, শেষ। আচ্ছা, তাহলে আমাদের কি পানিতে আলোর বেগ চাইছে? আচ্ছা, এই দুইটার বাইরে কিন্তু কখনো করবে না। আচ্ছা, চাইলে আপনারা মুখস্থ রাখতে পারেন এই দুইটা। পানিতে চাইছে, আচ্ছা তাহলে আমাকে 1.33 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত আসবে? 2.25 এটা চলে আসবে, ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখবো যে কোন মাধ্যমে আলোর বেগ চাইছে। যদি দুইটা মাধ্যমের আলোর বেগ দিয়ে নির্ণয় করতে বলে, তাহলে যে মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে নির্ণয় করতে বলছে, যার সাপেক্ষে চাইবে তাকে আমরা উপরে দিয়ে দিব। এই জিনিসটা একটু খেয়াল রাখবো। চলে আসেন, আমরা ওটাতে বেশি সময় নষ্ট দিব না। এবার চলে আসেন, এই যে এইটা 6.5.1 আমাদের এইচএসসি লেভেলের পড়া, মানে এসএসসি লেভেলের পড়া, যে একটা আলোক কেন্দ্র দিয়ে আসলো, সোজা চলে গেল। আলোক কেন্দ্র দিয়ে গিয়ে গেলে তার কোনো গতিপথের আর কোনো পরিবর্তন হয় না, সেটা উত্তল হোক আর অবতল হোক, সমস্যা নেই। আলোক কেন্দ্র দিয়ে আসছে মানে ও সোজা চলে যাবে। তারপরে চলে আসে, যদি প্রধান অক্ষের প্রথম প্রধান অক্ষের সমান্তরালে যায়, দ্বিতীয় প্রধান ফোকাস দিয়ে যাবে। দ্বিতীয় সূত্র শেষ। যদি প্রথম প্রধান ফোকাস দিয়ে আসে, তাহলে দ্বিতীয় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই তিনটা জিনিস আমরা জানি। কি কি? প্রথমটা হচ্ছে
যদি আলোক কেন্দ্র দিয়ে আসে আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, যদি সমান্তরালে আসে দ্বিতীয় প্রধান ফোকাস দিয়ে যাবে, যদি প্রথম প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে দ্বিতীয় প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এই কথাটা আমরা স্মরণ রাখবো, যদিও এটার দরকার নাই কোনো, জাস্ট একবার বলে দিলাম। এবার কি বলছে, লেন্সের সাধারণ সমীকরণ। এই লেন্সের সাধারণ সমীকরণ কোনটা এটা জানবো। এই যে দেখেন লেন্সের সাধারণ সমীকরণ, এটাই হচ্ছে লেন্সের, এভাবে লিখে রাখেন, এটা লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে ওখানে ফোকাস দূরত্বের সমীকরণ, লেন্স তৈরির সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, এখানে লেন্সের কি পাইলাম, সাধারণ সমীকরণ পাইলাম। এই জিনিসগুলো আমাদের বলবে এই সূত্রটা কি, এই সূত্রের নাম কি। এই চারটা কথা দিয়ে দিলে আপনি কনফিউজ হয়ে যাবেন, ভাই এটা দিয়ে তো লেন্স প্রস্তুত করা হয়, তাহলে এটা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এই টাইপের হচ্ছে আমাদের, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে, লিখে রাখতে হবে। শেষ। কিভাবে প্রমাণ করছে, কি করছে, আমাদের কোনো কিছু দরকার নাই। চলে আসেন আমাদের এবার হচ্ছে বিবর্ধন। হোয়াটস বিবর্ধন, হোয়াট ইজ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন জিনিসটা হচ্ছে একটা বস্তুর সাপেক্ষে, মানে যে কোনো জিনিসের যে কোনো বিবর্ধন যদি আমি বলি যে আচ্ছা এটার বিবর্ধন কত, তাহলে তার আদি অবস্থা কত ছিল, বর্তমান অবস্থা কত। বিবর্ধন একটা অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, এই জন্য তার কোনো একক মাত্রা কিছুই নেই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বিবর্ধনের কোনো একক মাত্রা নাই, একক মাত্রা নাই। কেন নাই? কারণ এটা সমজাতীয় রাশির অনুপাত। উপরে যদি মিটার থাকে নিচেও মিটার থাকবে, উপরে সেন্টিমিটার থাকলে নিচেও সেন্টিমিটার, উপরে যা থাকবে উপরে ডিগ্রি থাকলে নিচেও ডিগ্রি, এই জন্য এটা থাকবে না। তাহলে হচ্ছে দেখেন বিবর্ধন জিনিসটা বুঝতে গেলে আমাদের আগে একটা আদি অবস্থা জানতে হবে, শেষ অবস্থা জানতে হবে। আচ্ছা আপনাদের কাছে একটা সুন্দর করে প্রশ্ন, আপনারা 5 6 এ পড়ছিলেন, 4 5 এ, বলেন তো দ্রুত রেসপন্স, যারা আগে রেসপন্স করতে পারবেন মাথাটা ঝাড়েন, শুরুতে রেসপন্স করলে আপনার জন্য একটা পুরস্কার মানে আছে। যদি কখনো এই আমাদের রেটিনাতে দেখা হয় আপনাদের সাথে, তাহলে আমার কাছ থেকে বুঝে নেবেন, আপনার নিজ দায়িত্বে পুরস্কার বুঝে নেবেন। বলেন। বললাম রেডি সবাই। ক্রয়, আমাদের লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয়ের মূল্য। নো রেসপন্স। বিক্রয় মূল্য। নিশাত আহমেদ, সুমাইয়া আক্তার, বাঁধন। নিশাত আহমেদ সবার শুরুতে অ্যান্সার দিছে, তারপর সুমাইয়া আক্তার, বাঁধন, বাকিগুলো ঘুমাইছে। সমস্যা নাই। আমরা এখন তাহলে, আচ্ছা নিশাত আহমেদ সবার আগে অ্যান্সার দিছে। ভাইয়া তোমার যদি কখনো দেখা হয় আহ, এখানে, তাহলে আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন বিবর্ধন জিনিসটা, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য মানে পরে কোন জিনিসটা আছে সেটার উপর নির্ভর করে। তাহলে বিবর্ধন একটা বস্তুর, একটা বস্তুর বিবর্ধন কিরকম হলো সেটা অলওয়েজ তার বস্তুর প্রতিবিম্বের উপর নির্ভর করবে। উপরে যদি প্রতিবিম্বের দূরত্ব হয়, উপরে যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়, নিচে থাকবে বস্তুর মানে আকার। পরে যদি হয় প্রতিবিম্ব কতটুকু কোণ তৈরি করছে, নিচে হবে বস্তুর কতটুকু কোণ তৈরি করছে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু আমরা খেয়াল রাখবো। এটা যে দেখেন এখানে দিয়েছে প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য, বলবে যে উপরে অলওয়েজ প্রতিবিম্ব থাকবে, বিবর্ধন মানে উপর প্রতিবিম্ব থাকবে। কারণ কি, বস্তুর পরে আমরা প্রতিবিম্বটা পাইলাম। আর হ্যাঁ, এটা এইটার জন্য জিজ্ঞেস করছিলাম আপনাদের যে আসলে বিক্রয় লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে, বিক্রয় মূল্যের উপর। ওটা পরে আসবে। তাহলে বিক্রয় মূল্য জিনিসটা পরে আসছে, কারণ আমি একটা জিনিস কিনলাম 20 টাকা দিয়ে, আছে ঠিক আছে, তাহলে আমার লাভ না ক্ষতি হলে কেমনে বুঝবো? নিশ্চয়ই সেটাকে আমাকে বিক্রি করতে হবে, তাহলে তো বুঝবো না আমার লাভ না ক্ষতি হলো। তাহলে অতএব একটা জিনিস বিবর্ধন হইলো কিনা সেটা অলওয়েজ প্রতিবিম্বের আকারের উপর নির্ভর করবে, নট বস্তুর আকারের উপর। ঠিক আছে? তাহলে চলে আসেন এবার আমাদের বিম্বের পূর্ণ বিবরণ, একটা মানে বিবর্ধন দেখে আমরা কিভাবে বলবো যে হচ্ছে এটা কি বাস্তব, অবাস্তব, সিধা নাকি উল্টা। এই জিনিসগুলো একটা আমাদের খেয়াল রাখবে। দেখেন কি কি জিনিস সাধারণত বিম্বের পূর্ণ বিবরণে আমরা কি কি জিনিস ইউজ করি, তিনটা প্যারামিটার ইউজ করি। একটা হচ্ছে ওর অবস্থান কোথায়, একটা প্রকৃতি, একটা হচ্ছে আকৃতি। একটা কিন্তু প্রকৃতি আছে, একটা আকৃতি আছে। ঠিক আছে? এবং এই তিনটা জিনিস দেখেন খুব সুন্দরভাবে বলা হয়েছে, ভি ধনাত্মক হলে বাস্তব, ভি ঋণাত্মক হলে অবাস্তব। এম ধনাত্মক হলে সোজা, এম ঋণাত্মক হলে উল্টা। তাহলে বাস্তব, অবাস্তব, সিধা, উল্টা আমরা এই দুইটা প্যারামিটার দিয়ে সাধারণত ঠিক করতে পারি। আরেকটা বিবর্ধনের মান দিয়ে আমরা কি ঠিক করব, যে এটা কি বিবর্ধিত হয়েছে, তার বস্তুর থেকে বড় হয়েছে, নাকি এটা ক্ষর্বিত হয়েছে। মানে এটা ক্ষর্বিত মানে তার বস্তুর আদি দৈর্ঘ্যের থেকে সে কি ছোট হয়ে গেছে। তাহলে ভি দিয়ে ঠিক করব, বা ভি বা ইউ দূরত্ব দিয়ে আমরা ঠিক করব যে হচ্ছে এটা কি বাস্তব, অবাস্তব। ঠিক আছে? তারপর আমরা এম ধনাত্মক, যদি এম এর মানটা দেখবো এবং তার তার সামনে কোন চিহ্ন আছে সেটা দেখবো। যদি বিম্বে ওটা এম এর মানটা ঋণাত্মক হয়, তাহলে কি হবে, এম ধনাত্মক হলে সোজা, এম ঋণাত্মক হলে উল্টা। এম এর মান একের থেকে বড় হলে বিপরীত, এম এর মান একের কম কম হলে গর্বিত।
তাহলে এই বিম্বের পূর্ণ বিবরণ থেকে এই কয়টা জিনিস আমাদের জানতে হবে। কি কি? কি কি জিনিস আমরা ই করি? একটা হচ্ছে অবস্থান, কোথায় অবস্থান তার, একটা প্রকৃতি, আরেকটা হচ্ছে আকৃতি। এই অবস্থান নিয়ে সামনে কথা আসবে, আমরা সামনে ওটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, 6.9 তে বলছে জ্যামিতিক উপায়ে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থার প্রকৃতি ও আকার নির্ণয়। তাহলে এটা আমরা দুই ক্ষেত্রে পড়বো, একটা পড়বো হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে, আরেকটা পড়বো হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। আমরা 6.9 পড়ার আগে আমরা শুরুতে যাব 6.11 পয়েন্টে। 6.11 তে একটা ছক আছে, এই জিনিসটা আমরা একটু বুঝে শুনে পড়বো। এটার জন্য একটা সূত্র আছে না, সূত্র বা হচ্ছে আমরা সুন্দর করে ছবি আঁকায় পড়ি না, একটু দেখেন তো ডিসপ্লে দিকে। 6.11 পড়া হলে আমাদের 6.9 পড়া শেষ। এই 6.9 দশে যা লেখা আছে 6.11 তে কি আছে তার সামারাইজ করা আছে। আচ্ছা, শুরুতে আমরা সুন্দর করে আগে একটা লেন্স আঁকি, যদিও আমার হাতের আঁকার অবস্থা খুবই খারাপ, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগে একটু ভালো ছিল, মেডিকেলে আসার পর তাও চলে গেছে আর কি, আপনাদের দোয়ায়। তাহলে দেখেন, এটা হচ্ছে দুইটা প্রধান অক্ষ। এবার আমরা কিছু জিনিস নেব। ধরলাম এটা তার হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তার ওয়েভ দূরত্ব। এটা একটু খেয়াল করবেন, এটা বুঝলে আমাদের পড়া শেষ। এটা হচ্ছে অসীম দূরত্ব, এটা হচ্ছে প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস, তারপরে চলে আসলো একদম হচ্ছে। এবার আমরা এটাকে মার্কিং করব কিছু জিনিস দিয়ে, এটা আমরা সবাই জানি, তা যাও আপনাদের একটু মাইন্ড মানে রিমাইন্ডার দেওয়া। এই এফ দূরত্ব থাকলে আমরা দিব 1, এফ ও 2 এফ এর মাঝে দিব 2, 2 এফ কে দিব 3, 2 এফ এবং অসীমের মাঝে দিব 4, এবং অসীমে দিব 5। এভাবে এখানে মার্কিং করলাম, ঠিক আছে? এবার আসেন এই দুইটা যোগফল কত হইতে হবে। এটা কিন্তু উত্তর লেন্সের ক্ষেত্রে, দেখেন আমি কিন্তু এখানে উত্তর লেন্স আঁকছি। আচ্ছা এখন কেমনে আপনাদের কাছে যোগফল 6 হতে হবে। রাস্তাঘাটে অবশ্য আমার কি করছিস আমি কই দিতে এবার পরীক্ষা শেষ হলে তাহারা ডাক্তার দেখাবো আপনাকে আপনারটা একটু অফ করেন ওর প্লিজ। ঠিক মাপে দেন তাহলে কি করলেন অফ এতদিন করবেন একটু আনবেন। সব ভেঙে গেছে আচ্ছা, তাহলে দেখেন দুইটার সমষ্টি আমরা কত করলাম, 6 বললাম। তাহলে যদি কখনো আমাদের প্রশ্নটা করে এইভাবে যে একটা আলোক বস্তু অসীম থেকে আসলো, অসীম থেকে আসলো, তাহলে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? সেক্ষেত্রে আমরা 5 আর কত যোগ করলে 6 হচ্ছে, 1 যোগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে দ্বিতীয় প্রধান ফোকাসে, দ্বিতীয় প্রধান ফোকাসে। যদি প্রশ্ন করে যে 2f থেকে আসলো, 2f থেকে আসলো, তাহলে তার দূরত্ব কত হবে, 3 + 3, তার প্রতিবিম্ব 2f এই সৃষ্টি হবে। যদি বলে f থেকে বা প্রথম প্রধান ফোকাস থেকে আসলো, তাহলে তার তৈরি কোথায় হবে, অসীমে যায় তৈরি হবে। এই জিনিসটা বুঝেন নাই কে কে? বুঝছেন না? আচ্ছা, যদি বুঝেন তাহলে বলবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেন যে হ্যাঁ বুঝছি। দ্রুত দ্রুত, কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, বুঝছেন সবাই? আচ্ছা আচ্ছা, শর্ট করে আরেকবার, আচ্ছা আমি রিক্যাপ করতেছি। দেখেন প্রথমে আমরা তাদের দুইটা ইসেরে আমরা কি করলাম, প্রথম প্রধান ফোকাস, দ্বিতীয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলতেছি, এখন মাথা ঠান্ডা করো, দেখো চোখ চোখ বন্ধ করো, শোনো একবার আমি বলতেছি, তোমরা চোখ বন্ধ করে একটু ইমেজিন করো, হয়ে যাবে তোমার। দেখো আমরা দুই পাশে দুইটা, প্রথমে একটা কি দিলাম, দুই পাশে প্রথম প্রধান ফোকাস দ্বিতীয় প্রধান ফোকাস নিয়ে নিলাম, দুই পাশে দিয়ে দিলাম। এবার প্রত্যেক পাশের প্রথম প্রধান ফোকাসকে এক এফ মার্কিং করলাম আর কি, আমরা জাস্ট মার্কিং করলাম আমাদের বোঝানোর জন্য। এফ ও 2f এর মাঝে দিলাম 2, 3, 2f দিলাম 3 কে, 2f এবং অসীমের মাঝের দূরত্বটা হচ্ছে 4, এবং অসীমকে দিলাম 5। সেম এইভাবে আমরা মার্কিং করলাম। এবার আসেন, আমাদের দুইটা সমষ্টি হইতে হবে কত, দুইটার সমষ্টি হইতে হবে 6। আচ্ছা দেখেন, এবার আমাকে বললো যে একটা আলোক বস্তু, একটা বস্তুর দূরত্ব অসীমে অবস্থিত, উত্তল লেন্সের ক্ষেত্রে তার কোথায় বিম্বটা তৈরি হবে? তাহলে একটা আলোক বস্তুর
যখন অসীমে অবস্থিত হবে তখন উত্তর লেন্সে তার কোথায় তৈরি হবে সেটার জন্য আমরা তার মান কত বললাম, 5 বললাম। তাহলে সে 5, আমাদের টোটাল টার্গেট হচ্ছে 6 তৈরি করা। তাহলে 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। তাহলে তার লক্ষ্যবস্তু তৈরি হবে 1 এ। 1 কোনটা, দ্বিতীয় প্রধান ফোকাসে। তাহলে অসীম দূরত্ব থেকে কোন একটা আলোক বস্তু থেকে আলো আসলে তার বিম্ব কোথায় তৈরি হবে, দ্বিতীয় প্রধান ফোকাসে। যদি আমাকে বলে যে হচ্ছে একটা আলোক বস্তু দূরত্ব, একটা আলোক বস্তু হতে আলো আসলো, আলোর উৎসটা হচ্ছে অসীম এবং 2f এর মাঝে অবস্থিত, অসীম এবং 2f এর মাঝে অবস্থিত, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে তার মান হচ্ছে 4। 4 এর সাথে কত যোগ করলে 6, 2 যোগ করলে 6। তাহলে অসীম এবং 2f এর মাঝখান থেকে আলো আসলে বিম্বটা তৈরি হবে f এবং প্রথম ও দ্বিতীয় প্রধান ফোকাসের মাঝে। এবার বুঝছেন এ পর্যন্ত? এবার আশা করি বুঝার কথা। না বুঝলে আপনার ক্লাসটা পরে একটু রিক্যাপ করে নেবেন, একটু টানে এখানে এসে দেখে নেবেন, পাই যাবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝছে। এবার আসেন বিম্বের আকার নিয়ে। 2f পর্যন্ত, অসীম থেকে 2f পর্যন্ত বিম্বের আকার ঘূর্ণিত থাকবে, মানে বস্তুর থেকে ছোট থাকবে। 2f এ আসলে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্যটা বস্তুর সমান হবে। যখন এই 2f ক্রস করে এইখানে প্রতিবিম্ব বা বস্তু মানে অবস্থান করবে, তখনই সেটা কি হবে, বড় হওয়া শুরু করবে। 2f টা হচ্ছে আমাদের ইন্ডিকেটর। 2f এর আগে থাকলে ওই প্রতিবিম্বটা ছোট হবে বস্তুর তুলনায়, মানে ঘর্মিত হবে। 2f এর পরে থাকলে বিবর্ধিত হবে। আর 2f এ থাকলে বিবর্ধনের মান কত হবে, 1 হবে, মানে লক্ষ্যবস্তুর সমান হবে। উত্তর লেন্স পড়া শেষ আমাদের। যত কিছু পড়া আছে 6.9, 6.11 আমাদের পড়া শেষ। খেয়াল আসে, একটু খেয়াল করেন। দেখেন এই কথা আপনাদেরকে বলবে অসীম দূরত্ব থেকে আসছে, দ্বিতীয় প্রধান ফোকাস তৈরি হয়েছে, 2f অপেক্ষা বেশি দূরে এবং অসীমের মাঝে কোথায় তৈরি হয়েছে, f ও 2f এর মাঝে। সব পড়ে ফেলছি, সব পড়ে ফেলছি। বাস্তব উল্টা সব ক্ষেত্রেই হবে। জাস্ট আকারে বস্তু বস্তু যে প্রথমে খুব ছোট হবে, তারপর ছোট হবে, তারপরে সমান কোথায় এসে হইলো, 2f দূরত্বে এসে সমান হইলো, তারপরে বড় হওয়া শুরু করলো, তারপরে বড় হওয়া শুরু করলো। তাহলে এই 2f এর উপরে থাকবে ছোট, 2f এর নিচে এদিকে হবে বড়, এখানে থাকবে হচ্ছে সমান। বুঝতে পারতেছেন? উত্তর লেন্সের পড়া শেষ। এবার অবতল লেন্সের ক্ষেত্রে একটা অবতল লেন্স নিয়ে আমাদের কোন ধরনের যেখান থেকে আসুক অবাস্তব অবাস্তব সিধা এবং ছোট হবে, অবাস্তব সিধা ছোট। অবতল লেন্স নিয়ে প্রশ্ন আসে না, জাস্ট প্রশ্ন আসবে উত্তর লেন্স থেকে। চলে আসেন এবার, খুব দ্রুত আমরা এটা শেষ করবো 6.9 এবং 6.9 তে আসেন। 6.9 তে এখন আমরা অন্য কিছু করবো না, এবার করবো এখানে দেখেন যে এই যে বস্তু অসীম দূরত্ব থেকে যে লক্ষ্য বস্তুটা আসলো, আসে কোথায় প্রতিবিম্বতা তৈরি হইলো, প্রতিবিম্বতা তৈরি হলো দ্বিতীয় প্রধান ফোকাস তলে। দ্বিতীয় প্রধান ফোকাস তলে। বাস্তব হইলে উল্টা হইলো, আকার কি হলো, বস্তু সাপেক্ষে অত্যন্ত ছোট হইলো। কিন্তু এটা সবকিছু এই যে অবস্থান, প্রকৃতি, আকার, বললাম না আমরা বস্তুর একটা বিম্বের আকৃতি নিয়ে 3টা জিনিসই করি, কি কি, একটা হচ্ছে অবস্থান, প্রকৃতি, আকার, মানে হচ্ছে আকৃতি, অবস্থান, প্রকৃতি, আকৃতি, এই 3টা জিনিস লাগে। তাহলে এখন আসেন এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কি তৈরি করি, সেই জিনিসগুলো আমাদের লাগবে। দেখেন আমি সুন্দর করে দেখায় রাখতেছি যে উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগে দূরবীক্ষণ যন্ত্রের অবিলক্ষ্য। অবিলক্ষ্য জিনিসটা কি আমরা সামনে পড়বো। তাহলে দূরবীক্ষণ উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা সাধারণত কি করি, দূরবীক্ষণ যন্ত্র অবিলক্ষ্য তৈরি করা হয়। কোন ধর্মটাকে কাজে লাগে, যদি বস্তু অসীম দূরত্বে অবস্থিত হয় সেই ধর্মটাকে কাজে লাগিয়ে। তারপর আসেন বস্তু যদি উত্তর বস্তুর অবস্থান বা লক্ষ্যবস্তু বা যার প্রতিবিম্ব তৈরি হবে, বস্তুর অবস্থান যদি 2f এর বেশি দূরত্বে এবং অসীম থেকে কমে অবস্থিত হয়, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা ক্যামেরা তৈরি করি। চলে আসে সোজা বাংলা, মুখস্থ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি তৈরি করি, কাজে লাগে ভূদূরবীক্ষণ যন্ত্রের সমশিষ্ট প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্বকে হয়। চলে আসেন ঘ নাম্বার। ঘ নাম্বারে কি করা হয়, অভিলক্ষ্য তৈরি করা হয়। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা, এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করা হয়, এই ধর্মটাকে কাজে লাগে কি তৈরি করা হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেন একবার করে পড়বো। তাহলে কয়টা বললাম, 6টা ধর্ম এখানে সুন্দর করে দেওয়া আছে, 6টা। এই 6টা জিনিস আমরা আলাদাভাবে মুখস্থ রাখবো এবং কোথায় বিম্ব তৈরি হয় এটা একটু পরে। আশা করি আপনাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি এখন এটা বুঝে থাকেন। এবার আসেন পাওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্টেড টপিক অফ দিস চ্যাপ্টার। এটা খুব ভালোভাবে পড়তে হবে আমাদের, এবং খুবই সহজ টপিক, খুবই জানেন পান্তাভাত টাইপের প্রশ্ন, এবং কেন জানি এখান থেকে প্রশ্ন আসে। লেন্সের ক্ষমতা, ক্ষমতা মানে কি, লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে লেন্সের ক্ষেত্রে আমরা কি বলি, ক্ষমতা বলি। তাহলে কি কি বললাম, ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে 1/f, ফোকাস দূরত্বের বিপরীত রাশি। এখন কথা হচ্ছে এই ক্ষমতাটার একক কি, ক্ষমতাটার হচ্ছে একক হচ্ছে ডায়াপ্টার। দুইটা জিনিস পড়ে ফেললাম। তাহলে যদি বলা হয় ক্ষমতার বিপরীত রাশি কি, লেন্সের ক্ষেত্রে ক্ষমতার বিপরীত রাশিটাই হচ্ছে ফোকাস দূরত্ব। আমাদের মোটামুটি প্রশ্ন পড়া শেষ, কিন্তু কথা হয়েছে গিয়ে আপনাদের আরেকটা প্রশ্ন করে, এইভাবে টেকনিক্যালি একটা প্রশ্ন করে যে দেখেন লিখে রাখা হয়েছে আপ টু ইনফিনিটি।
লেন্সের ক্ষমতার একক এবং এই জিনিসটা, মানে আপনাকে এই জিনিসটা এই অধ্যায় থেকে একটা জিনিস পারলে এটা আপনার পারতে হবে। তাহলে দেখেন, বলছে যে কোন একটা ক্ষমতার একক, এই যে বলছে প্লাস ফোর টাইপটা, বিশেষ করে এই টপিকটা বলতে তুমি কি বুঝো, বা কোন একটা ক্ষমতার চশমার ক্ষমতা প্লাস ফোর টাইপটা হলে নিচের কোনটি ভুল, নিচের কোনটি ভুল। তাহলে এখান থেকে প্লাস মানে কি, আচ্ছা আপনারা বলেন তো, এখানে যদি প্লাস যদি মাইনাস থাকতো তাহলে এটা কোন ধরনের লেন্স হইতো, এটা অবতল হইতো, প্লাস আছে এই জন্য এটা উত্তল। তাহলে যেহেতু এটা হ্যাঁ উত্তল, মাইনাস থাকলে অবতল, হ্যাঁ ঠিক আছে, মাইনাস থাকলে অবতল, প্লাস থাকলে হচ্ছে উত্তল। তাহলে ক্ষমতার একক ডায়োপ্টার, ফোকাস দূরত্বের একক কি মিটার। প্লাস ফোর টাইপটা কথাটির অর্থ হলো ব্যবহৃত লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব প্লাস 0.25 মিটার। কিন্তু এখানে টেকনিক্যালি আরেকটা কথা হচ্ছে যে এটা কোন রোগের চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়, রস দৃষ্টি নাকি দীর্ঘ দৃষ্টি, বলেন উত্তল লেন্স কার ক্ষেত্রে ইউজ করা হয়, রস দৃষ্টি নাকি দূর মানে হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে, বা আপনারা হচ্ছে এই জিনিসটা স্মরণ রাখার জন্য যারা চশমা ইউজ করেন, আচ্ছা চশমা মানেই মানে চশমা যারা ইউজ করেন তারা কিন্তু জন্মগতভাবে মেধাবী, এই কথাটার সাথে কি একমত? মানে আপনারা যারা এখানে চশমা পরে ক্লাস করতেছেন, আপনারা যে মেধাবী, আপনারা কি জানেন, এই কথা বিশ্বাস করেন? চশমা পরে আছেন, আচ্ছা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ অবশ্যই, সুমাইয়া আক্তার বাদল সে বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি তাদের ভিতর সে যে, হ্যাঁ সে আলহামদুলিল্লাহ, আচ্ছা সে আসলেই মেধাবী, কিন্তু ওই যে সে এখনো নিজেকে চিনে নাই, যে সে যে মেধাবী সে আসলে নিজেকে এখনো জানে নাই। তবে আজকে থেকে জেনে আমি জানাই দিলাম, ভালো মতো পরিশ্রম করে ই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তবে যদি যদি হচ্ছে কেউ চশমা পরে তাহলে সে জন্মগতভাবে মেধাবী, মানে সে জানে মেধাবী, কিন্তু এটার অপোজিট হতে পারে সে মিসকা শয়তান, এটা হতে পারে আর কি। যাই হোক, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যারা চশমা পরে আছেন এটা মনে নিয়েন না, বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা চলে আসেন, আমরা এখান থেকে এই ম্যাথটা করবো না, একদম চলে আসে আমাদের টপিকে মোটামুটি অর্ধেক শেষ। এটা পড়তে পারলে, এই টপিকটা বীক্ষণ যন্ত্র পড়তে পারলে আমাদের কি আছে ওখানে হচ্ছে, আমাদের মূল টপিক আছে হচ্ছে আমাদের প্রিজম, তারপর আমাদের মোটামুটি পড়া শেষ। বীক্ষণ যন্ত্র আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আচ্ছা, বীক্ষণ যন্ত্র, বীক্ষণ কোণ, একটা বস্তু আমাদের চোখে যে কোণটা তৈরি করে সেটাই হচ্ছে আমাদের কি বলা হয়, এটাকে আমরা কি বলি, বীক্ষণ কোণ বলি। আচ্ছা এই সূর্য এত দূরে কেন দেখা যায়, এত দূরে এত বড় বস্তু কেন এত ছোট দেখা যায়? কারণ হচ্ছে যে আমাদের চোখে বীক্ষণ কোণটা কম তৈরি করে। একটা বস্তু যতই দূরে যাবে তার বীক্ষণ কোণটা ততই কম হয়ে যাবে। তাহলে একটা বস্তুকে যতই চোখের কাছে নিয়ে আসে এটা যতই বড় দেখি, কেন দেখি, কারণ হচ্ছে এটা বীক্ষণ কোণটা যতই কাছে হয় তত আমাদের বীক্ষণ কোণটা কি হয়ে যায়, বীক্ষণ কোণটা ততই বড় হয়ে যায়। এই জিনিসটা আর কি, যে একটি বস্তু চোখে যে উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ, তাকে বীক্ষণ কোণের আরেকটা নাম কিন্তু কি, বীক্ষণ, ঠিক আছে, দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ, ভিজুয়াল অ্যাঙ্গেল যেটাকে বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে চলে আসেন যে কৌণিক বিবর্ধন, ঠিক আছে। কৌণিক বিবর্ধন, এখন বলেন তো প্রতিবিম্ব কর্তৃক সৃষ্ট কোণটা নিশ্চয়ই উপরে থাকবে না, এই যে শুরু থেকে আপনাদেরকে বললাম যে প্রতিবিম্ব কর্তৃক সৃষ্ট কোণটা কি হবে, উপরে থাকবে। বস্তু কর্তৃক যে সৃষ্টিকোণ এটা বা দৃষ্টিকোণ সেটা নিচে থাকবে, এই জিনিসটা জেনে রাখেন। এবার চলে আসেন মাইক্রোস্কোপ, 6.13.2, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। দেখেন অণুবীক্ষণ যন্ত্র আমরা সবাই দেখছি না, আমাদের কলেজে অণুবীক্ষণ যন্ত্র ছিল না, যে একটা বস্তুকে ছোট করার কাজে, ছোট করে ছোট জিনিসটাকে বড় করে দেখার কাজে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ইউজ করা হয়। সেটা হতে পারে সরল বা সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাজ, আরেকটা হতে পারে জটিল। আচ্ছা এবার আসেন এখানে জানার বিষয়টা, অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধিতে কোন রশ্মি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইউভি রেও। এইভাবে কথাটা দিলে অনেকে কনফিউজ হয়ে যায়, তাহলে এইভাবে লিখে রাখেন, হ্যাঁ ইউভি, ইউভি রে ইউজ করা হয় অতিবেগুনি রশ্মি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র সাধারণত ছোট বস্তুকে বড় বড় করে দেখার কাজে ব্যবহার করা হয়। এটা দুই প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক। এবং অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করা হয় কি দিয়ে, অতিবেগুনি রশ্মি দিয়ে। এবার আসে সরল অণুবীক্ষণ যন্ত্র, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেটা দেখে নাই। এটা দিয়ে কি হয়, যে জ্যোতিষীগুলো হাতে রেখা দেখে আপনার ভবিষ্যৎ সব বলে দিবে আর কি, এটাই জিনিস আর কি এটা। তাহলে এটা হচ্ছে সাধারণত একটা কোন ধরনের লেন্স, এটা একটা সরল উত্তল লেন্স, বলে দিতে পারি এটা কি, এটা হচ্ছে একটা সরল উত্তল লেন্স। এটা একটি অল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স, অবতল না, কিন্তু এটা একটু উত্তল লেন্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন এখান থেকে প্রত্যেকটা বীক্ষণ যন্ত্রের আমরা জাস্ট তার বিবর্ধনের সূত্রটা পড়বো, বিবর্ধনের নির্ভরশীলতা পড়বো, আর কিছু এক্সট্রা ওই যে সে আসলে কি এটা পড়বো, সে কি উত্তল নাকি অবতল, কি কি আছে, তার বিবর্ধনের রাশিমালা এবং নির্ভরশীলতা, এই তিনটা জিনিস, চারটা জিনিস এখানে আছে। সব ক্ষেত্রে এই একটা জিনিসই আছে সুবিধা অসুবিধা, এই কয়েকটা জিনিস দেখেন।
এর বিবর্ধন সমান দিছে m সমান 1 প্লাস d বাই d মাইনাস a বাই f। মূল সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এখানে d হচ্ছে আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। d সমান কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এটার মানটা কত? দ্রুত অ্যান্সার করেন। এর মান কত? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা কত? 25 সেন্টিমিটার। হ্যাঁ, দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। এখন আসেন এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, যে আমরা উত্তর লেন্সটা ইউজ করবো সেটা ফোকাস দূরত্ব। এবার আসেন নির্ভরশীলতা। তাহলে প্রশ্ন আসবে কিভাবে? ট্রু ফলস টাইপের, নিচের কোনটি সরল অনুবীক্ষণ যন্ত্রের নির্ভরশীলতা নয়। তাহলে দেখেন কি বলছে, যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বৃদ্ধি পাবে। তার মানে দেখেন এই যে এইভাবে না, এম সমান 1 প্লাস ডি বাই এফ, তাহলে এফটার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এটা যতই কমাবো ফোকাস দূরত্ব কি হবে? ততই বৃদ্ধি হবে। যতই এটা কমাবো ততই বৃদ্ধি হবে, যতই বাড়াবো ততই কমে যাবে। এবার আসেন স্বাভাবিক চোখ অপেক্ষা যারা বেশি দেখে তাদের বেশি কি হবে? প্রতিবিম্ব বড় হবে। কম দেখলে বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হলে প্রতিবিম্ব কম হবে। এই কারণে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা বেড়ে যাওয়া মানে ধরেন দূরদৃষ্টি সম্পন্ন কমে যাওয়া ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। অতএব আচ্ছা, সাউন্ড কমে যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাওয়ার কথা আশা করি। আপনার ওখানে যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে একটু করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, একটু দেখে নেন বা হেডফোনটা একটু নড়াচড়ে ঠিক করেন। আশা করি ঠিক হয়ে যাবে। আশা অন্য কারো তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে নির্ভরশীলতা, তাহলে যদি তার স্পষ্ট দৃষ্টির ন্যূনতম, যেহেতু স্পষ্ট দৃষ্টির এই ন্যূনতম দূরত্বটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এটা কমে গেলে বিবর্ধন কমে যাবে, এটা বেড়ে গেলে বিবর্ধন বেড়ে যাবে। দ্বিতীয় লাইন ওইটাই বলছে। একটা পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। এটা স্বাভাবিক, এটা বাংলা সাহিত্যিক কথা, সবাই জানে এটা। একটা বস্তু, আপনার কলমটাকে আপনার স্ক্রিনটা একদম স্ক্রিনের কাছে নিয়ে যান তো, আপনার মাথাটা কাছে নিয়ে একদম 25 সেন্টিমিটার কম করেন, দেখেন লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। খুব কাছে নিয়ে যান, দেখেন আপনি আপনার স্ক্রিনের পড়াটা পড়তেই পারবেন না। তাহলে এটা এত বড় প্রতিবিম্ব তৈরি হবে আপনার চোখে, আপনি পড়তেই পারবেন না। তাহলে পর্যবেক্ষকের চোখে লেন্সের দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। এই জিনিসটা, এটা সাধারণ কথা, এটা করে দিব একটু। এবার চলে আসেন জটিল বা জটিল অনুবীক্ষণ যন্ত্র। দুই প্রকার, এটা আমরা সবাই দেখছি না, এটা আমাদের কলেজে ছিল না। একটা হচ্ছে এই যে এটাকে বলা হয় অবজেক্টিভ বা অভিলক্ষ, আর এটা আইপিস বা হচ্ছে অভিনেত্র। নেত্রর সমার্থক শব্দ কি? নেত্র। নেত্র মানে কিন্তু হচ্ছে চোখ। আর লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্য বস্তু। লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্য বস্তু। এই দুইটা জিনিস খেয়াল রাখবো। তাহলে দেখেন আই পিচ, এই আই পিচটা কার দিকে আছে? এই স্লাইডে একটা বস্তু বসানো থাকবে। স্লাইডে এই যে বস্তুটার দিকে আমাদের সাধারণত অবজেক্টিভ বা লক্ষ্যটা থাকবে। আর চোখ, আমরা এখানে চোখটা বসাই না, এমনি চোখটা বসাই না, এখানে থাকবে হচ্ছে অভিনেত্র। এটাকে অভিনেত্র বলে। এবার আসেন এই কথাগুলো বলার কারণ আছে, মাথাটা ভালোভাবে খেয়াল রাখবেন। তাহলে এইখানে আমরা সাধারণত দেখেন দুটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। এটা কে আবিষ্কার করলো? 10 খ্রিস্টাব্দে। এটা আমাদের কোনো দরকার নেই, এটা আপনার খরচ রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, নেত্র এর কাছে থাকবে অভিনেত্র, আর অভিলক্ষ বা লক্ষ্য বস্তুর কাছে থাকবে অভিলক্ষ। আচ্ছা, এবার আসেন আমাদের যে এই যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কি ইউজ করা হয় এটা পড়বো, তারপর তো বিবর্ধনের রাশিমালা পড়বো, সুবিধা অসুবিধা হবে। দেখেন শেষ আমাদের এখানে দুটি উত্তল লেন্স, নট অবতল, ঠিক আছে? অভিলক্ষের ফোকাস দ্রুত উন্মেষ ছোট, কেমনি স্মরণ রাখবো? অভিলক্ষ কার কাছে থাকে? বস্তুর দিকে থাকে। কারণ বস্তু কি অনেক ছোট, যেটাকে আমি বড় করে দেখবো। তাহলে অভিলক্ষ যেহেতু ছোট বস্তুর দিকে থাকছে, এই জন্য তার অভিলক্ষের উন্মেষ ফোকাস দূরত্ব মাইক্রোস্কোপের ক্ষেত্রে ছোট। শেষ। এবং অভিনেত্রের উন্মেষ ফোকাস দূরত্ব কি হবে? বড় হবে। এখানে একটা অবতল দর্পণ ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? ওই যে বস্তুটাকে আলো 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 দেওয়ার জন্য ইউজ করে, যারা দেখছেন তারা জানেন বস্তুটাকে আলোকিত করার জন্য ইউজ করা হয়। তাহলে এখান থেকে এরকম একটা ইনফরমেশন আমরা স্মরণ রাখবো। এবং এখন আসেন এর বিবর্ধনের রাশিমালা। এই যে এইখানে দেখেন বিবর্ধনের রাশিমালাটা তো আমাদের বলবে না যে এটা কার বিবর্ধনের রাশিমালা। জাস্ট আমাদের এই রাশিমালাটা স্মরণ রাখতে হবে যে এর নির্ভরশীলতা গুলো স্মরণ রাখার জন্য। তাহলে শুরুতে আমরা জেনে নিব কত গুণ পর্যন্ত এটা বিবর্তিত হয়, মানে একটা বস্তুকে কত গুণ। একটা বস্তু যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ওটাকে সে 2000 সেন্টিমিটার পর্যন্ত পরে আমাদেরকে সেটা দেখাইতে পারবে। কে দেখাইতে পারবে? আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র আমাদেরকে এটা দেখাইতে পারবে। এখন আসেন যে নির্ভরশীলতা কিভাবে স্মরণ রাখবো। তাহলে নির্ভরশীলতা দেখা দেখি নাই। আচ্ছা দেখেন তো, প্রতিবিম্বের দূরত্ব যত বাড়বে বিবর্ধন তত বড় হবে, বস্তুর দূরত্ব যত কমবে বিবর্ধন তত বড় হবে। আর স্পষ্টদর্শন ন্যূনতম দূরত্ব বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখে বেশি কম বিবর্ধিত হবে,
দূরদৃষ্টি সম্পন্ন চোখে বেশি বিবর্তিত হবে। এফ ই কার ফোকাস দূরত্ব? আই পিচ। এফ মানে ফোকাস দূরত্ব, ফোকাস লেংথ, আর একটা হচ্ছে ই ফর আই পিচ। তাহলে অভিনেত্রীর ফোকাস দূরত্বটা কিন্তু এটার ক্ষেত্রে ডিপেন্ড করে, হ্যাঁ এটার ক্ষেত্রে ডিপেন্ড করে। তাহলে অভিনেত্রীর ফোকাস দূরত্ব যত কমবে বিবর্ধন তত বড় হবে। দেখেন সূত্রটা পড়লে আমাদের বাকি যে চারটা কথা বলা হয়েছে এখানে, এই চারটা কথা সব আমাদের হয়ে গেছে। জাস্ট একবার আপনারা কি করবেন, রিডিং দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে। আর কত গুণ বিবর্ধিত হয়? 2000 গুণ বিবর্ধিত হয়। চলে আসেন এবার টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র। এখান থেকে ডেন্টালে খুবই এটা ইম্পর্টেন্ট টপিক, মানে ডেন্টাল এখান থেকে আসে, মেডিকেলেও আসে। মেডিকেল ডেন্টাল খুবই খুবই ভার্সিটি, যে কোনো ভার্সিটি এডমিশনের জন্য আমাদের এটা খুবই দরকারি। এইটা আসে 6.14 লিখে রাখেন, ফর যে আইন, এই অধ্যায়ের ফর যে আইন টপিক করতে হবে। তাহলে দুই প্রকার টেলিস্কোপ। দূরবীক্ষণ যন্ত্র কি? অনেক দূরের বস্তু, মানে কি অনেক বড় বস্তুকে ছোট করে দেখি আমরা, তাহলে এটাকে আমরা কি বলি? টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র। এটা দুই প্রকার, একটা আলোর প্রতিসরণ ধর্মকে কাজে লাগাই করা হয়, একটা প্রতিফলন ধর্মকে কাজে লাগাই করা হয়। যদি প্রতিসরণকে কাজে লাগাই করা হয় তাহলে প্রতিসরণ বা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, আর যদি প্রতিফলন করা হয় প্রতিফলনকে, তাহলে এটা রিফ্লেক্টিভ টেলিস্কোপ। দুই প্রকার। এখন কোনটা প্রশ্ন আসে, নিচের কোনটি প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র নয়, নিচের কোনটি প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র, বা নিচের কোনটি প্রতিফলক যন্ত্র? এক্ষেত্রে আমরা প্রতিফলকটা স্মরণ রাখবো, লিখে রাখবো। এটা আপনারা সবাই জানেন যে নিগ্রহের ফল, ফল ফল মানে হচ্ছে প্রতিফলক। নিউটন, হার্সেল, নিউটন, হার্সেল, গ্রেগরি। নিউটন, হার্সেল, গ্রেগরি। ই ফর নিউটন, গ্রো ফর হচ্ছে গ্রেগরি, আর হারটা হচ্ছে হার্সেল, আর ফল ফর প্রতিফলন। তাহলে এই তিনটা আর আমাদের পড়ার দরকার নাই, এই তিনটার মাঝে যা আসবে আমরা এখন অ্যান্সার করতে খুব সহজেই পারবো। চলে আসেন, এখন এইটা তো পড়লাম নবদূরবীক্ষণ যন্ত্র, এখন গঠনটা পড়ি। ওখানে তো গঠন পড়লাম, এখানেও গঠনটা পড়বো। এবার এটা খুব পুরাটা একটু রিডিং দিয়ে দিতে হবে, লিখে রাখেন যে রিডিং পুরাটাই, তারপর কিছু লাইন আমি দেখাই দিচ্ছি যে এটা খুব এখান থেকে প্রশ্ন সাধারণত আসে। দুটা উত্তর লেন্স ওখানেও এখানে, দুটা উত্তর লেন্স ওখানেও এখানে, কিন্তু অভিলক্ষ ওখানে ছিল, অভিনেত্রী এখানে। কিন্তু এখানে অভিলক্ষ কি দিয়ে তৈরি করা হয়? ক্রাউন কাচের তৈরি করা হয়। অভিনেত্র কি দিয়ে তৈরি করা হয়? ফ্লিট কাচের তৈরি। বুঝলেন এ পর্যন্ত? এখন ওখানে ছিল অভিলক্ষের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট, এখানে অভিনেত্রের ফোকাস দূরত্ব ও উন্মেষ ছোট, অপোজিট, জাস্ট অপোজিট। যেহেতু এখানে নবদূরবীক্ষণ যন্ত্রে আমরা কি করি, লক্ষ্য বড়টাকে বড়, মানে লক্ষ্য বস্তুর কাছে থাকে, মানে আমাদের আই পিচের অবজেক্টিভ বা অভিলক্ষের কাছে আমাদের বস্তু থাকে, যেহেতু বস্তু অনেক বড় এই জন্য তার উন্মেষ ও প্রকাশ দূরত্ব বড় হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এটা একটু রিডিং দেবো, জাস্ট এটা করবো। আচ্ছা, এবারে এখান থেকে এর ইসের ক্ষেত্রে আমরা এই যে যন্ত্রের দৈর্ঘ্য নামে এর ফোকাসিং এর ক্ষেত্রে ওভাবে স্মরণ রাখবো। নির্ভরশীলতা এখানে ওরা বলে দেয় নাই, কিন্তু আমরা নিজে স্মরণ রাখবো যে অভিনেত্রীর ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে অভিনেত্রীর ফোকাস দূরত্ব যদি কমায় তাহলে বিবর্ধন বাড়বে, অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়াইলে বিবর্ধন বেড়ে যাবে, আই পিচের ফোকাস দূরত্ব, মানে এই সমানুপাতিক সম্পর্কগুলো কিভাবে এখানে বলা হয়েছে। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য দুই প্রকার দেওয়া আছে, একটা অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে, স্পষ্ট দর্শনের ন্যূনতম ফোকাসিং ক্ষেত্রে। দেখেন অভিলক্ষের প্রতিবিম্বের দূরত্ব, অভিনেত্রীর বস্তুর দূরত্ব কিসের ক্ষেত্রে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে। আর অসীম দূরত্বের ক্ষেত্রে লেন্স দুটির ফোকাস দূরত্বের যোগফলের সমান দেবে। লেন্স দুটির ফোকাস দূরত্বের যোগফলের সমানই যন্ত্রের দৈর্ঘ্য কখন হবে? যেটা যখন অসীম দূরত্ব থাকবে। আর স্পষ্ট দর্শনের ক্ষেত্রে অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব, অভিনেত্রীর বস্তুর দূরত্ব, এই দুইটা জিনিস একটু পরে নেবো এখান থেকে। চলে আসেন রিফ্লেক্টিং টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র কে। এইখান থেকে একটা জিনিস পড়বো এখানে, যে আবিষ্কার করার ক্ষেত্রে একটা কনফিউশন থেকে যায়। যদি বলে এটা আবিষ্কার কে করছিল, এবং অপশনে আছে গ্রেগরি এবং নিউটন, গ্রেগরি এবং কি ছিল? নিউটন। এই নিউটন এমন একটা জিনিস, যে এমন একটা বিজ্ঞানের সেক্টরে নাই যে তার বাম হাতটা ঢুকায় রাখে নাই। সে এখানেও আসে তার সুন্দর মতো, তার বরাবরের মতো তার জন্মগত ভাবে হাতটা ঢুকায় রাখছে আর কি। যাই হোক, যদি কখনো অপশনে থাকে কে আবিষ্কার করছিল, তাহলে এখান থেকে আমরা অবশ্যই গ্রেগরি অ্যান্সার করব, নিউটন থাকলেও। যদি অপশনে গ্রেগরি না থাকে, নিউটন থাকে, সেক্ষেত্রে আমরা নিউটন অ্যান্সার। ঠিক আছে, এই যে প্রতিফলক যন্ত্রের সুবিধা অসুবিধা মেডিকেলে অলওয়েজ আসছিল। এখান থেকে আমাদের এই জিনিসটা হচ্ছে একদম টানা মুখস্থ, কোনো ভুল নাই প্রয়োজনে, আমরা শুধু সুবিধাগুলো পড়ে রাখবো, অসুবিধাগুলো এমনিই পারবো। মনোবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে
এটাও আমরা একটু রিডিং, এগুলো পড়ানোর কিছু নাই, জাস্ট কোনটা অনুবীক্ষণ যন্ত্র কি কি কাজে ইউজ করা হয়, নিকটবর্তী দূরবীক্ষণ যন্ত্র কি করা হয়, দূর বস্তু দেখার কাজে ইউজ করা হয়, কোনটার ফোকাস দূরত্ব ছোট হয়, এটাও আমরা পড়ে ফেলছি। 6.15 আমাদের পুরো পড়া হয়েছে। দেখেন, অভিনেত্রীর সাপেক্ষে অভিলক্ষের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট, অনুবীক্ষণ যন্ত্রে অবশ্যই অভিলক্ষের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট হয়, দূরবীক্ষণ যন্ত্রটা উল্টে যায়। এগুলো সব পড়ছি, জাস্ট একবার খালি সুন্দর করে একবার চোখ মিলাবেন, চোখ মিলাবেন হয়ে যাবে, শেষ। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, এটা রিসেন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষা ভাবে এখনো আসে না এখান থেকে, তাও বিশ্লেষণী ক্ষমতা জিনিসটা কোনো বা ডেফিনেশন করার দরকার নাই। এটা হচ্ছে দুইটা বিন্দুকে একটা আলোক যন্ত্র কত সর্বনিম্ন দূরত্ব পর্যন্ত আলাদাভাবে দেখতে পারে। কি বললাম, যে দুইটা বস্তুকে সর্বনিম্ন কত দূরত্ব পর্যন্ত একটা বীক্ষণ যন্ত্র আলাদাভাবে দেখতে পারে, সেটাই তার বিশ্লেষণী ক্ষমতা। এই যে এখানে লেখা আছে এই কথাটা। এখন আসেন, চোখের বিশ্লেষণী ক্ষমতা 1/60 ডিগ্রির কম হয়, মানে 1/60 ডিগ্রি কম পর্যন্ত কি হয়, আলাদাভাবে দেখতে পারে। তাহলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আসেন অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা। এখানে লাগে এই সূত্রটা, নির্ভরশীলতা গুলো লাগে, যে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অলওয়েজ দুইটা অনুবীক্ষণ যন্ত্রেরই অনুবীক্ষণ দূরবীক্ষণ হোক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, অলওয়েজ তরঙ্গ দৈর্ঘ্যে ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার ক্ষেত্রে এই নিয়ে একটা প্রশ্ন আছে, যে নব দূরবীক্ষণ যন্ত্রের অবিলক্ষের ব্যাস, এই কাজটা থেকে প্রশ্নটা করে দেয়। এখানে একটা কাজ আছে না, সুন্দর করে কাজ আছে না, এই যে কাজটা, এটাকে কি বললাম, এটাকে বললাম যে নবদূরবীক্ষণ অভিলক্ষের ব্যাস। এই দেখেন সুন্দর করে, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ব্যাসকে 3 গুণ করা হলে ওই যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার কি পরিবর্তন ঘটবে। তাহলে বিশ্লেষণী ক্ষমতা ওইটার সমানুপাতিক, তাহলে 3 গুণ পরিবর্তন করা হলে কত গুণ বৃদ্ধি পাবে, দ্রুত রেসপন্স কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণেই বৃদ্ধি পাবে। এই যে দেখেন সুন্দর করে এখানে লেখা আছে, কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণেই বৃদ্ধি পাবে। হ্যাঁ, ওইটাও 3 গুণ, হ্যাঁ ওইটাও 3 গুণ হবে। তাহলে আমাদের মোটামুটি শেষ। এবার চলে আসেন, আমাদের এই টপিকটা পড়া হলে মোটামুটি শেষের দিকে আমাদের পড়ে। ওইটা বাচ্চা মোটামুটি মোটামুটি 4টা 15 বাজছে, আমরা মোটামুটি 4টা খুব তাড়াতাড়ি, 4টা খুব তাড়াতাড়ি মানে এই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতর শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আর একটু খালি মনোযোগ দেন, অনেক মনোযোগ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ আপনাদের এই ডেডিকেশনটা কবুল করে নিক দ্বিতীয়বারের জন্য। ঠিক আছে, আমিন বলেন সবাই। আপনাদের জন্য বিনা টাকায় দোয়া করলাম, টাকা পয়সা না দিয়ে। আমিন, হ্যাঁ, মন থেকে বলবেন, তাইলে কবুল করতে হবে, আল্লাহ কবুল করবে। আমিও সেকেন্ড টাইম ছিলাম, হতাশ হয় নাই, হতাশ হওয়া যাবে না প্রথমবারের থেকে। একটা মেয়ে দেখেন, একটা জিনিস চিন্তা করবেন সবসময়, যে আল্লাহ হয়তো আপনার কপালে নিশ্চয়ই ভালো কিছু রাখছে, আর আপনার যতদিন রিজিক আছে আপনি ততদিন বেঁচে থাকবেন। কথা হয়েছে গিয়ে, প্রথমবার আমার যখন মেডিকেলে চান্স হইলো না, তখন আমার আম্মু বলছিল যে বাবা সমস্যা নাই, তুমি দ্বিতীয়বার চেষ্টা করো, আপাতত যে ভার্সিটি গুলো ইনস্টিটিউট করো। তো পরে বলছে যে তোমার শেষের একটা মেডিকেল না আসার থেকে মেডিকেল না আসাই তো ভালো হয়েছে। আমার আম্মু অবশ্য মানে বুঝতো আর কি, কিছু পড়ালেখা বুঝে আর কি, খুব একটা বেশি বুঝে না মানে এই হায়ার এডুকেশন নিয়ে। পরে আম্মা বললো যে, পরে ওইটাই হইলো আসলে, যে আল্লাহর কাছে একটা মানে শেষের মেডিকেল বা পেরিফেরি মেডিকেল না হয়, পরে আল্লাহ একটা ভালো মেডিকেল মিলাইছিল আর কি। তো হতাশ হবেন না, আমরা দ্বিতীয়বারে যারা এরকম ডেডিকেশন দিছি, আমি জানি, আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, আশা করি আপনাদের সবারই মেডিকেলে পড়ার যোগ্যতা আছে এবং মেডিকেল প্রফেশনে আসার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। এবার অন্তত কেউ বিফল যাবেন না। ঠিক আছে, একটু সবাই মনোযোগ দিয়ে ই করবেন। আমার আমাকে বলছে যে সেদিক দিকে, হ্যাঁ ঠিক আছে, এই তো এটাই সবচেয়ে বড় মানে ইয়া। আর আপনার জন্য সবচেয়ে আপনার বিশ্বস্ত বন্ধু যাদের মেডিকেল চান্স হয় নাই প্রথমবার, আপনাদের মতো আমারও যখন প্রথমবার হয় নাই, আমার পাশে আমার আম্মু ছাড়া, আমি খুব মানে কষ্ট লাগলো বলতে হচ্ছে যে আমার আব্বা আমাকে সেদিন খুব রাগ ধরছিল বা বকাঝকা দিছিল আর কি, যে কেন হইলো না, এত কিছু করলাম হইলো না, পড়ালেখা নাই, হ্যান নাই ত্যান নাই। কিন্তু আমার আম্মু আমার পাশে সারা সারা রাত বসেছিল। তো আপনার আম্মার, আপনার মা আপনার বাবা যেটা মানে আপনাদের চাই, এই জন্যই দ্বিতীয়বার আপনারা আবার চেষ্টা করতেছেন। আশা করি অনেক বড় মোটিভেশন দিয়ে ফেললাম, তবে অন্তত বিশ্বাস রাখেন যে আপনি মেডিকেলে পড়ার যোগ্য, কখনো হতাশ হবেন না। আর কয়টা মাস মাথা ঠান্ডা রাখে, যাই কিছু হয়ে যাক, বই থেকে মাথা টানবেন না কখনো। এবার আপনাকে এই যুদ্ধে জিততেই হবে, এভাবে ই করে আপনি পড়বেন। ঠিক আছে, আল্লাহ আপনাদের মনে আশা কবুল করবে। আচ্ছা, এবার আসেন আমরা প্রিজম শুরু করি। প্রিজম জিনিসটা হচ্ছে দুইটা কি বলছে দেখেন, এটা 4টা ডেফিনিশন দেওয়া আছে।
এই ডেফিনিশন চারটার চারটা কথা আলাদা আলাদা ভাবে লেখা আছে, এবং ট্রু ফলস টাইপের একটা প্রশ্ন আসলেও এখান থেকে চলে আসতে পারে। বলবে নিচের কোনটি প্রিজমের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে দেখেন, তিনটি পরস্পরসারী সমতল পৃষ্ঠ বলছে। এখানে একটা কথা বলতে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম বা সমসত্ব মাধ্যম ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। মাধ্যমটা সমসত্ব, স্বচ্ছ সমসত্ব এই কথাটা আমাদের, স্বচ্ছ সমসত্ব এই কথাটা কনফিউশন যাতে করে নিয়ে দিতে পারে একটু খেয়াল রাখবো। তাহলে তিনটি পরস্পরচারী সমতল পৃষ্ঠ, দুটি পরস্পর হেলানো সমতল পৃষ্ঠ, তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার, একটি স্বচ্ছ বস্তুকে যদি ছয়টি আয়তক্ষেত্রিক তল দ্বারা সীমাবদ্ধ করা হয়। তাহলে জিনিসটা বুঝলাম না যে হচ্ছে কয়টা জিনিস এখানে সাধারণত বললাম, চারটা জিনিস আলাদা আলাদা ভাবে মানে এখান থেকে ডেফিনিশন গুলো স্মরণ রাখতে হবে। এবার চলে আসেন পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজমের দুইটা শর্ত আছে। একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী প্রিজমের মধ্য দিয়ে মসৃণ তল বিশিষ্ট সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের মধ্য দিয়ে আলোর প্রতিফলন ঘটে, এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলে। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজমটা অবশ্যই সমকোণী হতে হবে, অবশ্যই সমদ্বিবাহু হতে হবে, এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অবশিষ্ট প্রতিবিম্বকে সমশীর্ষ প্রতিবিম্বে কনভার্ট করা। এই জন্য এটাকে সমশীর্ষকারী প্রিজম বলা হয়। যদি বলে পূর্ণ প্রতিফলক প্রিজমের অপর নাম কি, অপর নামটা হচ্ছে সমশীর্ষকারী প্রিজম। তার কাজ দিয়ে এখানে একটা তার নামটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, হয়ে গেল আমাদের। এবার চলে আসেন, এই কি বলছে যে প্রিজমের মধ্য দিয়ে আলোকের প্রতিসরণ, এটা যদিও আমাদের ওরকম দরকার নাই, তাও আমরা এটা পড়বো, ঠিক আছে। আসেন আমরা একটু প্রিজমটা পড়ি। প্রিজমে আলোর প্রতিসরণ নিয়ে এখানেই পড়ি, আমরা আলাদাভাবে চিত্র আঁকবো না, আমরা এখানেই পড়বো। একটু খেয়াল করেন, এটা পড়লে আমাদের প্রিজম নিয়ে পড়া শেষ। কোনটা কি আমরা জাস্ট দেখে নিব। দেখেন, এটা একটা প্রিজম। এটাতে খেয়াল করেন তো, আমাদের বাসায় যে রান্নাঘর, গ্রামে যাদের, ওদের খেয়াল করবেন যে হচ্ছে রান্নাঘরটা সাইড থেকে দেখলে দুই দিক থেকে এরকম টিনের মতো চাল দেওয়া আছে, তাই না? আচ্ছা, একটু খেয়াল করেন, এরকম না? এই যে এরকম করে চালগুলা থাকে না আমাদের গ্রামে, যে চাল মানে কি বলে ওটাকে, রান্নাঘর গুলা এরকম করে থাকে। আপনি সাইড দিয়ে দেখলে, আপনি সাইড দিয়ে দেখলে দেখবেন যে এরকম দেখাচ্ছে। ওই যেখানে এই বিন্দুটা, এই আমাদের চাল দুটো একখানে হয়, সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা সাধারণত কি বলি, সাধারণত কি বলি, প্রিজম কোণ। এই যে ডিসপ্লে স্ক্রিনের দিকে তাকান, এটাই হচ্ছে আমাদের প্রিজম কোণ। এবার আসেন, আমরা জানি না আলো যখন, এই জিনিসটা তো জানি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়মগুলোতে জানছি না, যে হচ্ছে আলো যখন কঠিন থেকে হালকাতে যায়, ধরেন আলো এটা, এটা হচ্ছে এ মাধ্যম কঠিন, বি মাধ্যম হচ্ছে হালকা ধরে নিলাম। এখন আলো আসলো, আসার পরে আলো প্রতিসরণ হচ্ছে, এখানে একটা আমরা অভিলম্ব আঁকলাম। এখন যখন সে কঠিন থেকে ঘনতে যাবে, কঠিন থেকে হালকাতে যাবে, তখন সে অভিলম্বের থেকে দূরে সরে চলে যাবে। যদি এ কঠিন হইতো, মানে এ হালকা হইতো, বি কঠিন হইতো, তাহলে হালকা থেকে কঠিনে আসলে সে অবিলম্বের দিকে সরে আসে। এই জিনিসটা জানি না, এই জিনিসটা আমরা এখানে করবো। দেখেন, এটা একটা কঠিন বা সলিড একটা প্রিজম। এই প্রিজমে আলোর ভিতরটা সবসময় কি দিয়ে মোড়ানো, এটা পুরাটাই কাঁচ, সলিড, ভিতরে কোনো ফাঁপা নাই। এখন আলো আসলো, আলো আসার পর দুই মাধ্যমের বিভেদ তলে আমরা কি করলাম, একটা অভিলম্ব আঁকলাম, এই এই অভিলম্ব। এখন সে হালকা থেকে, বাইরে তো বায়ু, বাইরে তো হালকা, ভিতরে তো কাঁচ সলিড, এটা তো কঠিন। এখন সে হালকা থেকে কঠিনে যাওয়ার সময় তার এই অবিলম্বের কি হবে, এই বরাবর না গিয়ে সে কি হবে, এই সোজা বরাবর চলে গেল। মানে কি হলো, অবিলম্বের কাছে সরে আসলো। সে যাওয়ার কথা ছিল ধরেন এই বরাবর বা একটু এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কি হবে, অবিলম্বের, তার সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সে কি হলো, অবিলম্বের কাছে সরে আসলো। এবার আসেন আরেকটা কথা, এবার তো এটা ঘন মাধ্যম ভিতরে, এবার আবার সে কি হবে, হালকা মাধ্যমে যাবে। তাহলে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সে অবিলম্বের কাছে না গিয়ে, সে এই মাধ্যমে যাওয়ার কথা ছিল, সে এই বরাবর না গিয়ে সে দূরে সরে চলে আসবে। বুঝছেন? তাহলে তাহলে এই আপাতিত রশ্মি দুইটাকে পিছনে বাড়াইলে তাদের ভিতর যে উৎপন্ন কোণ, সেটাকে আমরা সাধারণত বিচ্যুতি কোণটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করি আমরা। আর এটা হচ্ছে প্রথম আপাতিত কোণ, এটা হচ্ছে দ্বিতীয় আপাতিত কোণ, এটা প্রথম প্রতিফলিত কোণ, এটা দ্বিতীয় প্রতিফলিত। তাহলে আপাতিত কোণগুলোকে আমরা সাধারণত I1 এবং I2, প্রতিফলিত কোণগুলোকে R2 ইন্টু R1 এইভাবে, এবং প্রিজম কোণটাকে আর বিচ্যুতি কোণটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করলাম। এ পর্যন্ত বুঝছেন সবাই? এ পর্যন্ত বুঝলে আমাদের এই রিলেটেড পড়া শেষ। দেখেন, এবার আসেন বিচ্যুতি। বিচ্যুতি ওরা ডেফিনেশন দিয়ে দিচ্ছে, দরকার নেই, এটা পড়ার দরকার নেই। বিচ্যুতি জাস্ট একবার হলে আচ্ছা জি। এবার দেখেন,
বিচ্যুতির সংজ্ঞাটা আমার দেখেন, জাস্ট একবার রিডিং দিয়ে তাহলে চলেন আপনার সাথে রিডিং করি একটু। কি বলছে যে প্রিজমের আপাতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে অন্তর্ভুক্ত কোণকে আমরা সাধারণত কি বলি? বিচ্যুতি। একটা আপাতিত রশ্মি, একটা প্রতিফলিত রশ্মি। দেখেন, একটা আপাতিত রশ্মি, একটা আপাতিত রশ্মি আর একটা প্রতিফলিত রশ্মি, দুইটাকে পিছনের দিকে বর্ধিত করলাম, তাদের ভিতর যে কোণটা উৎপন্ন হইলো সেটাই আমাদের বিচ্যুতি কোণ। ওই যে কথাটাই বলছে। এবার আসেন, প্রিজম কোণ সমান প্রতিফলিত কোণ দ্বয়ের সমষ্টি, আর বিচ্যুতি কোণ সমান আপাতিত কোণ দ্বয়ের সমষ্টি ইন্টু প্রতিফলিত কোণ দ্বয়ের সমষ্টি। কারণ এ সমান হচ্ছে R1 প্লাস R। তাহলে ডেল্টা সমান আমরা এভাবে লিখতে পারি না যে I1 প্লাস I2 মানে আপাতিত কোণ দ্বয়ের সমষ্টি মাইনাস R1 প্লাস R2 প্রতিফলিত কোণ দ্বয়ের সমষ্টি। এই R1 প্লাস R2 মানে তো প্রিজম কোণ, তাই না? R1 প্লাস R2 মানেই কিন্তু প্রিজম কোণ। তাহলে হইলো না এ পর্যন্ত? তাহলে চলে আসেন এবার আমাদের। এবার ন্যূনতম বিচ্যুতি মানে কি? আপাতিত রশ্মি আপাতন কোণে যে মানের জন্য বিচ্যুতির মান কি হয়? সর্বনিম্ন হয়, তাকে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ বলি। এবার আসে ন্যূনতম বিচ্যুতির কোণের শর্ত তিনটা টানা মুখস্থ। নিচের কোনটি ন্যূনতম বিচ্যুতির শর্ত নয়, এটা আমাদের লাগে। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে অবশ্যই আপাতন কোণ দুইটা সমান হইতে হবে এবং তার মান কি এরকম, তার মান এটা হবে এ, মানে বিচ্যুতি কোণ সমষ্টি, ন্যূনতম বিচ্যুতি কোণের সমষ্টি প্রিজম কোণের সমষ্টি বাই কত? বাই হচ্ছে 2। আর ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে মানে আর রিফ্লেক্টিং কোণ দুইটার সমষ্টি হবে, এটার মান হবে প্রিজম কোণ বাই 2। আর প্রতি সমভাবে গমন করতে হবে। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা কয়টা শর্ত পাইলাম? ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা শর্ত পাইলাম হচ্ছে কি আপনার তিনটা। একটা হচ্ছে আপাতিত কোণ দ্বয় সমান হইতে হবে, প্রতিফলিত কোণ দ্বয় সমান হইতে হবে, আবার আলোটাকে কিভাবে গমন করতে হবে? প্রতিসমভাবে গমন করতে হবে। এবার পারবো না এটা? এবার আশা করি পারবো এটা। আচ্ছা, এবার আসেন ন্যূনতম বিচ্যুতির মান। এই যে এই জিনিসটা কি আসলে, এটা কিন্তু আমাদের ওই স্নেলের সূত্রটাই আমরা পড়ছিলাম না? সাইন আই, আপাতিত একজোড়া নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতিত কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে মাধ্যমে প্রতিসংখ্য বলা হয়। আমরা যে এখানে এই আপাতন কোণের মানটা আসে, আই এর মানটা এখানে বসাই দিলাম, আর এর মানটা এখানে বসাই দিলাম। এই যে আই এর মানটা এখানে বসাই দিছি, আর এর মানটা বসাই দিছি, আমরা এটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই সূত্রটা হইলো, কিন্তু এটা আমাদের তো দরকার নাই, জাস্ট বললাম আর কি। এবার আসলে এই প্রিজমের নির্ভরশীল জানার বিষয় এক দুই। ন্যূনতম বিচ্যুতিমান প্রিজমের উপাদান, চারপাশস্থ মাধ্যম, প্রিজমের কোণ এবং আপাতত আলোকের বর্ণের উপর নির্ভর করে। মেডিকেলে আসা অলরেডি প্রশ্ন। বেগুনি বর্ণের আলোকের চেয়ে লাল বর্ণের আলোকের জন্য বিচ্যুতির মান কম হয়। আচ্ছা, তাহলে কার বিচ্যুতি কম? লাল বর্ণের আলোকের জন্য ন্যূনতম বিচ্যুতি কম। বেগুনি বর্ণের আলোকের চেয়ে লাল বর্ণের আলোকের জন্য ন্যূনতম বিচ্যুতি কম হয়, তাহলে লাল বর্ণের বিচ্যুতি কম, বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, আপনারা এখানে যারা আছেন নিশ্চয়ই আপনাদের পরিবারের ছোট ভাই বোন আছে। এখন দেখেন, আপনার ভিতর বর্তমান যে রেসপন্সিবিলিটি আছে বা কিছু একটা করতে হবে, আপনার ভিতর যে একটা স্টেবিলিটি চলে আসে, আপনার ছোট ভাইয়ের ভিতর কি ওটা আসছে? ছোট ভাই অথবা বোন যারা 4 5 পড়ে, ও তো ডোন্ট কেয়ার, বা কাউকে গুনে না, সে সে তার রাজ্যের সে একমাত্র রাজা, তাই না? তো এটাই পরিবারের ছোট বাচ্চারা একটু তারা স্বাভাবিক আচরণ থেকে তাদের একটু বিচ্যুতি বেশি হয়। দেখেন, একটা ছেলের সাত, একটা মানে একটা বাবা মার 7 ভাই, তার ভিতর 7 ভাইয়ের ভিতর আছে বেনিয়া সহ কলা। ভিজিবল রে, বেনিয়া সহ কলা, কলা। তাহলে শুরুতে কে থাকবে? বেগুনি। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যে ই করি আর কি, শুরুতে থাকবে বেগুনি, পরে থাকবে হচ্ছে লাল। তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার বলেন তো? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, বেগুনির না লালের? বেগুনি। এই জন্য বেগুনি পরিবারের এক বাবা মায়ের 7 সন্তানের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে বেগুনি, এই জন্য তার বিচ্যুতি বেশি, লালের বিচ্যুতি কম। এটা একটু স্মরণ রাখবেন এখান থেকে। আচ্ছা, চলে আসেন আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করছিল? স্যার আইজাক নিউটন আবিষ্কার করছিল। ওই যে বললাম যে এমন একটা জায়গা নাই ও ভাই আমার বাম হাতটা ঢোকায় নাই। তাহলে হচ্ছে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন প্রথম সাদা আলোর প্রকৃতি যৌগিক, এটা সে কি করছিল। এবার আসেন আমরা এখান থেকে এত কিছু পড়বো না, আমরা এখান থেকে আর এত কিছু পড়বো না, জাস্ট বর্ণালী জিনিসটা কি? বিচ্ছুরণের ফলে মূল বর্ণসমূহের যে সজ্জা পাওয়া যায় তাকে বর্ণালী বলা হয়। তাকে কি বলা হয়? বর্ণালী বলা হয়। এই জিনিসটা পড়বে। এবার আসলে আমরা এত কিছু বর্ণালী, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, তার ভিতরে আমি কিছু কথা বলে দিই আপনাদের এখানে, যে বিশুদ্ধ বর্ণ কয়টা? 7টা। ওই যে ভিপজায়র বা বেনিয়া সহকলা, বেগুনি, নীল, হলুদ, লাল, আসমানি, সাদা, কালো, কমলা, হলুদ, সবকিছু আর কি, 7টা আছে। এর ভিতর প্রাথমিক বর্ণ আছে 3টা। কিভাবে স্মরণ রাখবো?
নিশলা, নীল সবুজ লাল, নীলাশ নীল সবুজ লাল, যাই হোক আপনার যেভাবে ইচ্ছা। ছেলেরা স্মরণ রাখবেন, ছেলেরা কি, যারা ছেলেরা স্মরণ রাখবেন নিশলা, আর আমার যারা বোন আছে তারা স্মরণ রাখবেন হচ্ছে নীলাশ। তাইলে হয়ে গেল, হয়ে যাবে একদম। আর এদেরকে প্রাথমিক বর্ণ বলা হয়। তাহলে প্রাথমিক বর্ণ হচ্ছে 3টা, বিশুদ্ধ বর্ণ হচ্ছে 7টা। এবার চলে আসেন যে যে বর্ণের ম্যাজেন্টা বা পরিপূরক বর্ণ কি, দুইটা মিশ্রণ, দুইটা বর্ণ একখানে করলে তাদের কালার যদি সাদা হয় তাহলে বর্ণ দুইটাকে এক করে পরিপূরক বর্ণ বলা হয়। কি কি? যেমন হলুদ আর নীল বা সবুজ ও ম্যাজেন্টা মিশিয়ে সাদা বর্ণের সৃষ্টি করে, এই জন্য এদেরকে পরিপূরক বর্ণ বলা হয়। এটা একবার পড়ে নেবেন। আরেকটা যে সেখান থেকে যে কাচের মধ্যে লাল আলোর বেগ বেগুনি বর্ণের আলোক হচ্ছে কত গুণ বেশি? 1.8 গুণ বেশি। এটা এজন্যই বেশি কারণ আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্যের কি হয়? সমানুপাতিক হয়। এজন্য বেগুনিতে কি হয়? লালের এই জন্যই তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্যই তার বেগটা বেশি, যেহেতু এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এবার চলে আসেন যে ওখানে তো বললাম প্রাথমিক বর্ণ আর বিশুদ্ধ বর্ণ, এখানে আরেকটা জিনিস আছে। আচ্ছা, এই যে একটা কথা যে দেখেন, সূর্যের আলোক রশ্মি মেঘের বিন্দুর প্রতি পরিসীমা বলে আকাশের গায়ে রং ধনু বা রং ধনু কিসের ফল? প্রশ্ন আসছিল এইভাবে যে আলোক রশ্মি বা মেঘের গোলাকৃতি পানি বিন্দুর পর হয়েছে প্রতিসরণের ফলে। তাইলে রংধনু বা প্রশ্ন আছিল রংধনু বা রংধনু, রামধনু বা রংধনু কিসের ফল? আলোর প্রতিসরণের ফল। ঠিক আছে, তাহলে আমরা মূল বর্ণ 3টা, আবার আলাদাভাবে তাহলে মূল বর্ণ পাইলাম 3টা। এটা ভুল হয়েছে। মূল বর্ণ হচ্ছে 3টা, কি কি? নীল, লাল, নীল, আসমানি। ওখানে সবুজটা যায়, এখানে জাস্ট আসমানি আসছে। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। 3টা বর্ণ পাইলাম, মূল বর্ণ, প্রাথমিক বর্ণ, আরেকটা পাইলাম কি? মূল বর্ণ পাইলাম, প্রাথমিক বর্ণ পাইলাম, বিশুদ্ধ বর্ণ পাইলাম। চাইলে নোট করে রাখতে পারেন আপনারা, ঠিক আছে? এটা আমরা একটু আলাদাভাবে স্মরণ রাখবো। এবার চলে আসেন বর্ণালী উৎপত্তির কারণ। বর্ণালী উৎপত্তির কারণের ভিতরে আমরা কিছুই পড়বো না, জাস্ট এখান থেকে এই দুইটা থেকে খুবই 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 প্রশ্ন আসে। স্মরণ রাখবেন যে আলোর বিক্ষেপণ তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রেলের বিক্ষেপণ সূত্র। রেলের বিক্ষেপণ সূত্র বলা হয়। আরেকটা হচ্ছে সৌর বর্ণালী প্রথমে কে পর্যবেক্ষণ করছিল? বিজ্ঞানী অলস্টন। আর আলো যে যৌগিক, এটা কে দেখছিল? ওই যে শুরুতে দেখাইলাম, বিজ্ঞানী নিউটন দেখছিল। এখান থেকে কেন 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 তোমার ভাই আমার ভাই মরলো কেন, কেন বাদ? তাহলে হচ্ছে বিপদ সংকেত সবসময় লাল আলো ব্যবহার করা হয়, যদিও সবাই জানি, তাও লাল। সূর্যোদয় সূর্যাস্তের সময় দিগন্তের রং কেমন হয়? লাল হয়। ক্রিকেট খেলায় কোন বল ইউজ করা হয়? সাদা বল ইউজ করা হয়। কেন? দরকার নেই, শেষ। এবার শুনুন, আলোর বিচ্ছুরণের পরিমাপ। হ্যাঁ, যাই হোক, এবার আসেন বিচ্ছুরণ জিনিসটা কি। বিচ্ছুরণ জিনিসটা হচ্ছে যে এই যে দেখেন এখানে বলছে বিচ্ছুরণের পরিমাপ সাধারণত ভায়োলেটের বিচ্যুতি আর রেডের বিচ্যুতির পার্থক্যটাকে সাধারণত আমরা কৌণিক বিচ্ছুরণ বলা হয়। এইটাকে যদি আমরা হলুদের বিচ্যুতি দিয়ে ভাগ করি, হলুদের বিচ্যুতি দিয়ে ভাগ করি, সেটাকে আমরা তখন বলবো হচ্ছে বিচ্ছুরণ। তখন সেটাকে আমরা কি বলবো? বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে সেটাকে আমরা কি বলবো? বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ পরিমাপটাকে মধ্যরশ্মির বিচ্যুতি দিয়ে ভাগ দিলে আমরা বিচ্ছুরণ ক্ষমতা পেয়ে যাব। লেস ইম্পর্টেন্ট, বাট একটু পড়ে নেব, রিডিং করে নেব। এবার চলে আসেন, পরিষ্কার আকাশ নীল দেখায় কিসের জন্য? বিক্ষেপণের জন্য। চাঁদের আকাশ কালো দেখায়, মানে রাতের আকাশ কালো দেখায়, পরিষ্কার আকাশ নীল দেখায়, বিক্ষেপণ হয়। চাঁদের আকাশ কালো দেখায় কারণ বিক্ষেপণ হয় না। এটা কিন্তু প্রতিফলনের জন্য হয় না। খুবই কনফিউশন, চ্যালেঞ্জিং প্রশ্ন, কিন্তু একটু পড়ে নিতে হবে। তাহলে মোটামুটি এবার আসেন বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা একটু সুন্দর করে দেখেন, খেয়াল করেন, এটা আমাদের লাস্ট টপিক। এখান থেকে কি বলছে এভাবে স্মরণ রাখেন, আমি যেভাবে পড়বো সেভাবে স্মরণ রাখেন। তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরাঙ্ক ধাতুর বৈশিষ্ট্য নাম প্রকৃতি শনাক্ত। তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরাঙ্ক ধাতুর বৈশিষ্ট্য নাম প্রকৃতি শনাক্ত হয়ে গেছে না? তারপরে সূর্যের আবহমণ্ডলের গঠন সম্পর্কে জানা যায়, শেষ। যদি বলে যে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা নয় কোনটি বা নিচের কোনটি বর্ণালী পাঠের প্রয়োজনীয়তার ক্ষেত্রে ভুল, সেক্ষেত্রে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো।
এবার আমাদের মোটামুটি আজকের পড়া মোটামুটি শেষ। আর আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রথমবার কি করছিলেন জানি না, অধ্যায়ের শেষের এমসিকিউ গুলা যাতে এবার পড়তে কখনো ভুল না, এই যে এমসিকিউ গুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে, ভুল অ্যান্সার থাকলে ভুল অ্যান্সারটাই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই যে লেখা আছে আপ টু ইনফিনিটি, আর এই যে শেষে লেখা আছে আমাদের সার সংক্ষেপ গুলা, যেগুলা এখানে দাগায় আছে একটু দাগায় নেন। ঠিক আছে, এই যেগুলো দাগায় আছে কি কি 4 5 আমরা সব পড়ে ফেলছি, 15 16 17 20, তারপরে হচ্ছে 26 27 30 31 থেকে 34 লাস্ট পর্যন্ত। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি পড়া শেষ, এটা দাগাই নেন সুন্দর করে, আমি একটু ছোট করে দিচ্ছি, দাগাই নেন। আচ্ছা, এখন কি আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমাদের ক্লাস এখানেই শেষ। চাইলে আপনারা এখন চলে যাইতে পারেন, আপনাদের বিরক্তির সময় শেষ। ওকে, নিশাত আহমেদ নাই। আচ্ছা, আর কারো নাই? একটা বাঁধন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি, বা রেটিনায় দেখা হয় কোনোদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন, আর পড়াশোনা একটু ভালো মতো করবেন। হ্যাঁ, সব বুঝছে, আমি সার্থক সব বুঝাইতে পারলে। আবার সেন্টি একটা ইমোজিও দিছে, কে? সাদিক। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো সবাই। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, সবসময় দোয়া থাকবে আমাদের আপনাদের জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।